আসসালামু আলাইকুম। আমি তানভীরুল ইসলাম তামিম। আজকে আমরা কেমিস্ট্রির ক্লাসে ইলেকট্রোকেমিস্ট্রি নিয়ে একটু আলোচনা করব, তড়িৎ রসায়ন নিয়ে। তড়িৎ রসায়নটা আসলে একটা বড় একটা পার্ট ধারণ করে আমাদের এই সেকেন্ড চ্যাপ্টারে, এবং এটা ইন্টারমিডিয়েট এবং আমাদের অ্যাডমিশন লেভেলে অনেক কোশ্চেন এসে থাকে। এখন আমরা টপিকগুলো দেখবো যে আমরা কী কী পয়েন্ট নিয়ে আসলে আলোচনা করব। তো আমরা যদি দেখি, আমাদের একাডেমিক মাস্টার কোর্স 2026-এর কোর্স শুরু হয়েছে। আমরা এই প্রেক্ষিতে আলটিমেটলি ক্লাসগুলো নিতেছি এবং স্টুডেন্টদের সাপোর্ট পাওয়ার জন্য যে আলটিমেটলি কোর্সগুলো কীরকম বা আমাদের ক্লাস ম্যাটেরিয়ালসগুলো। তো আমি রসায়নের ইনস্ট্রাক্টর হিসেবে আছি এখানে। তো আমাদের আজকের ইলেকট্রোকেমিস্ট্রির যে পার্টটা আমরা এটা দেখব। আমরা প্রথমে দেখব যে আসলে তড়িৎ রসায়ন জিনিসটা কী জিনিস। তড়িৎ রসায়ন তো আমরা দেখতেছি যে তড়িৎ শক্তি ও রাসায়নিক শক্তির যেই একটা ইন্টার কনভার্সন ঘটে রসায়নের যেই শাখায়, আমরা তাকে বলবো আলটিমেটলি তড়িৎ রসায়ন। তো আমরা দেখতে পাচ্ছি দুটা ফিগার দেখতে পাচ্ছি, যে একটা হচ্ছে তড়িৎ শক্তি আর একটা রাসায়নিক শক্তির একটা পার্ট দেখানো হচ্ছে। তো এই পার্টে যদি আমরা দেখি যে আমাদের যেই পয়েন্টে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হবে তাকে আমরা তড়িৎ বিশ্লেষক বলবো। আর গ্যালভানিক কোষ বলতে আমরা আলটিমেটলি বুঝি যে রাসায়নিক শক্তি থেকে যে আমাদের তড়িৎ শক্তিতে যে রূপান্তরের যে পার্টটা, আমরা এই পার্টটাকে বলবো আলটিমেটলি আমাদের গ্যালভানিক কোষের পার্ট। এই দুটার কম্বিনেশনকে আমরা আলটিমেটলি যে পারস্পরিক রূপান্তর, এটা কি তড়িৎ রসায়ন বলে থাকি। তো আমরা যদি গ্যালভানিক কোষের একটা এক্সাম্পল দিতে যে আমরা দেখি যে আমাদের ব্যাটারির যে পার্টগুলো, এরা আলটিমেটলি একটা গ্যালভানিক সেল হিসেবে ধারণ করে। তো ব্যাটারির পার্টে হয় কি যে এটা কেমিক্যাল এনার্জিকে স্টোর করে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। দ্যাটস ওয়াই আমাদের এই পার্টটা আলটিমেটলি একটা গ্যালভানিক কোষের মতো বিহেভিয়ার দেখায়। তো আমরা এখন দেখবো যে তড়িৎ পরিবাহী ও এর প্রকারভেদ সম্পর্কে একটু আলোচনা করব। তো আমরা যদি দেখি যে পরিবাহী কী জিনিস, যে সিম্পলভাবে বলতে গেলে যে যেসব পদার্থের মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে তাদেরকে আমরা পরিবাহী বলতে পারি। তো পরিবাহীর যে নেচারটা, এদের ক্ষেত্রে রোধ আলটিমেটলি কম থাকে। রোধের পার্টটা আমি বলবো আপনাদেরকে একটা সিম্পল ফিগারের মাধ্যমে। তো ঠিক একইভাবে আমরা যদি অর্ধপরিবাহীর কথা বলি, যে এরা আলটিমেটলি পরিবাহী এবং অপরিবাহীর মাঝখানের যেই পয়েন্টটা, যারা তাদেরকে আমরা আলটিমেটলি অর্ধপরিবাহী বলে থাকি। আর অপরিবাহী যে সাবস্টেন্সগুলো, আমরা যেসব পদার্থ সহজে বিদ্যুৎ পরিবহন করে না তাদেরকে আমরা আলটিমেটলি অপরিবাহী পদার্থ বলে থাকি। তো আমরা যদি একটা ফিগার দেখি, এখানে আমাদের এই পয়েন্টটাতে বলা হয়েছে যে এরা কন্ডাক্টর, আর সেমিকন্ডাক্টর পার্টগুলো থাকে এই পয়েন্টে আমাদের, আর এই পয়েন্টটাকে আমরা বলি ইনসুলেটর। তো এই যে পয়েন্টটা, আমরা এই পয়েন্টে দেখতেছি যে আমাদের ইলেকট্রিক্যাল রেসিস্ট্যান্স খুবই কম থাকে, আর এই পয়েন্টে আমাদের আলটিমেটলি রেসিস্ট্যান্সের পরিমাণ খুবই বেশি থাকে। আর সেমিকন্ডাক্টর থাকে তাদের একটা মিডল পয়েন্টে। তো এটা আলটিমেটলি অর্ধপরিবাহী পদার্থ। আমরা জানি যে অর্ধপরিবাহী পদার্থ আছে সিলিকন, জার্মেনিয়াম, সেলিয়ানিয়াম, এইসব কিছু আমাদের অর্ধপরিবাহী পদার্থ। তো আমরা যদি একটু ফিগার দিয়ে দেখার চেষ্টা করি আলটিমেটলি আমরা রেসিস্ট্যান্স কোন পার্টটাকে বলতেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দুইটা ইলেকট্রোড আছে, একটা পজিটিভ ইলেকট্রোড আর একটা নেগেটিভ ইলেকট্রোড। এর আমরা অ্যানোড এবং ক্যাথোড বলে থাকি। তো এই পয়েন্টে যদি আমরা দেখি যে আমাদের টোটাল ইলেকট্রোলাইটিক দ্রবণের মধ্যে দুটা পার্ট থাকে, একটা হচ্ছে ক্যাটায়ন এবং একটা থাকে অ্যানায়ন। তো আমাদের মূল উদ্দেশ্য হলো যে যখন আমরা এক্সটার্নাল একটা সোর্সের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত করব, তখন এই আয়নগুলো তাদের রেসপেক্টিভ ইলেকট্রোডে চলে যাবে এবং বিদ্যুৎ প্রবাহিত হবে। তো যখন এই আয়নগুলো স্মুথলি যেতে পারবে না, কোনো কারণে বাধার সৃষ্টি হবে, তখন আলটিমেটলি আমাদের রেসিস্ট্যান্স মূলত গ্রো করে। আমরা যদি দেখা যায় যে আমাদের এই পজিটিভ চার্জটা দেখা গেলো কোনো কারণে এই নেগেটিভ চার্জের সাথে কোনো কারণে একটা ইন্টারাকশনে চলে আসলো, আসার পরে এরা ইলেকট্রনকে বা তাদের রেসপেক্টিভ আয়নকে ইজিলি স্মুথলি যেতে দিতে পারতেছে না, তাদের রেসপেক্টিভ ইলেকট্রোডে তারা যেতে পারছে না। এই জন্য আমাদের আলটিমেটলি এই রেসিস্ট্যান্স গ্রো হয় এই পয়েন্টে। তো আমরা এই পয়েন্ট থেকে বলতে পারি যে আমাদের যে কন্ডাক্টর যারা থাকে তাদের ক্ষেত্রে রেসিস্ট্যান্স তেমন একটা থাকে না, আর ইনসুলেটরে আমাদের রেসিস্ট্যান্সের পরিমাণ খুবই হাই থাকে, এই জন্য তারা বিদ্যুৎ পরিবহন করে না। আর যে সেমিকন্ডাক্টর পার্টটা, এরা মোটামুটি দুটার কম্বিনেশনের একটা মিডল পয়েন্টে থাকে। এরপর আমরা দেখবো যে ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষক পরিবাহীর মধ্যে একটা পার্থক্য দেখব। আমরা যদি দেখি যে ধাতব পরিবাহী, আলটিমেটলি ধাতুর মধ্যে আমাদের থাকে ইলেকট্রন। তো ওই ইলেকট্রনের ফ্লোর কারণে যদি আমাদের বিদ্যুৎ পরিবহন হয়, তখন আমরা তাদেরকে আলটিমেটলি বলে থাকি ধাতব পরিবাহী।
তাদেরকে আমরা আলটিমেটলি ধাতব পরিবাহী বলে থাকি। ওকে, তো আর যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দেখি আমরা এই পয়েন্টে যদি একটু দেখতে চাই যে একটা আমার তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, যে যাদের মধ্যে শুধুমাত্র আয়নের ট্রান্সফারের কারণে এই আয়নগুলো তাদের রেসপেক্টিভ ইলেকট্রোডে যাবে, এই রেসপেক্টিভ ইলেকট্রোডে যাওয়ার ফলে আমাদের যে বিদ্যুৎ পরিবহন হবে আমরা তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলে থাকবো। আমরা সেকেন্ড পয়েন্টটা যদি দেখি যে তড়িৎ পরিবাহীর সময় রাসায়নিক বিক্রিয়া ঘটে না ধাতব পরিবাহীতে। আলটিমেটলি ধাতব পরিবাহীতে তো শুধুমাত্র ইলেকট্রনের ফ্লো হবে, সেখানে তো রাসায়নিক বিক্রিয়া ঘটার কোনো কারণ নেই, কারণ আমাদের তড়িৎ বিশ্লেষ্য যে ইলেকট্রোলাইটিক দ্রবণ তো সেখানে নাই, শুধুমাত্র ইলেকট্রনের ফ্লো হবে। এই ইলেকট্রনের ফ্লোর কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বিদ্যুৎ পাবো আমরা, কিন্তু সেখানে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটবে না। তবে তাপের উদ্ভব ঘটে, যেহেতু ইলেকট্রনের ফ্লো হবে, ইলেকট্রনের ফ্লোর কারণে এদের একটা ফোর্স আছে, ফোর্সের কারণে একটা হিট প্রডিউস হবে আমাদের ওই পয়েন্টে। আর আমরা যদি দেখি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে যদি দেখি যে তড়িৎ পরিবাহীর ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং তাপের একটা উদ্ভব ঘটে। আমরা যদি এই পয়েন্টে একটু দেখতে চাই যে আমাদের এখানে অ্যানোডে স্বাভাবিকভাবে আমাদের এখানে ক্যাথোড আছে, ক্যাথোডে রিয়াকশন ঘটে এবং এখানে এই অ্যানোড পার্টে হচ্ছে অক্সিডেশন রিয়াকশন ঘটে। আমাদের এই অ্যানোডে অক্সিডেশন রিয়াকশন ঘটে এবং ক্যাথোডে রিয়াকশন ঘটে। এই যে অ্যানোডে অক্সিডেশন এবং ক্যাথোডে রিয়াকশন এই রিয়াকশনের কারণে আমাদের মূলত রাসায়নিক বিক্রিয়া ঘটে এখানে এবং তাপের উদ্ভব ঘটে। আমরা যদি নেক্সট পয়েন্টটা দেখি যে তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহিতা হ্রাস পায় ধাতব পরিবাহীর ক্ষেত্রে, এর মূল কারণটা কি? আলটিমেটলি আমাদের যে মেটালগুলো আছে, মেটালগুলোতে যখন আমরা তাপ দিব তখন এদের যে ল্যাটিস যে পয়েন্টগুলো আছে এবং হচ্ছে অ্যাটমগুলো আছে, এদের নিজস্ব একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়। যখন এদের নিজস্ব একটা ভাইব্রেশন ক্রিয়েট হবে তখন দেখা যাচ্ছে ইলেকট্রনগুলো স্মুথলি সারফেসের গায়ে যাইতে পারবে না, ইলেকট্রনের ফ্লো যেভাবে থাকবে ওইভাবে হতে পারবে না, কারণ ওই ভাইব্রেশনের কারণে এটা একটা বাধা সৃষ্টি করে দাঁড়াবে ইলেকট্রনের ফ্লোকে। এই জন্য আমরা বলি যে তাপমাত্রা বৃদ্ধির ফলে আমাদের হচ্ছে ধাতব পরিবাহীর ক্ষেত্রে আলটিমেটলি রোধ বৃদ্ধি পায় এবং হচ্ছে তার পরিবাহিতা আলটিমেটলি হ্রাস পায়। ঠিক একইভাবে আমরা যদি এই পয়েন্টে দেখি যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে যে তাপমাত্রা বৃদ্ধির ফলে পরিবাহিতা বৃদ্ধি পায়, এটার মূল কারণটা হলো আমাদের এই পয়েন্টে যে আয়নগুলো আছে আমরা যদি দেখি এই যে নেগেটিভ আয়ন পজিটিভ আয়ন, যখন আমরা আলটিমেটলি তাপমাত্রা বাড়াবো তখন তারা আলটিমেটলি ইজিলি সহজে তার রেসপেক্টিভ ইলেকট্রনে চলে যেতে পারবে। যেমন দেখা গেলো আমার আয়নগুলো এখানে সব স্টেবল অবস্থায় আছে, যখন আমি তাপমাত্রা বৃদ্ধি করবো এরা খুব ভালোভাবে ফোর্স নিয়ে চলে যেতে পারবে তাদের রেসপেক্টিভ ইলেকট্রোডগুলোতে। এর ফলে আমাদের দেখা যায় এখানে বিদ্যুৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। আর এই পয়েন্টে আমরা দেখি চাপের কোনো প্রভাব নেই, আসলে মেটালের প্রেশার দিলেও ওইরকম কোনো পরিবহন বা ইয়েতে এরা কোনো বাধার সৃষ্টিও হয় না এবং তারা কোনো বৃদ্ধিও করে না। কিন্তু আমরা যদি দেখি যে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই, আমরা এই পয়েন্টে দেখি যে তাপমাত্রা বৃদ্ধির ফলে চাপ বাড়ালে হচ্ছে পরিবাহিতা বৃদ্ধি পায়, কারণ চাপ বাড়ালে আমাদের এই আয়নের কনসেন্ট্রেশনগুলো দেখা যায় যে একটু ডিপলি সুইচ হবে এবং হচ্ছে এখানে বেড়ে যাবে, ফলে এরা আরও বেশি পরিমাণ তাদের রেসপেক্টিভ ইলেকট্রনে যেতে পারবে। এই পয়েন্ট থেকে আমরা আলটিমেটলি বলতে পারি যে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে চাপ বাড়ালে পরিবাহিতা বৃদ্ধি পায়। তো এই পয়েন্টে আমরা দেখি যে মেটালের ক্ষেত্রে যে ওমের সূত্র হচ্ছে প্রযোজ্য, ওমের সূত্র আমাদের প্রযোজ্য ধাতব পরিবাহীর ক্ষেত্রে, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে ফ্যারাডের সূত্র প্রযোজ্য। তো আমরা এগুলো নিয়ে আলোচনা করবো পরে, আমাদের আছে আলটিমেটলি যে ওমের সূত্র কী জিনিস এবং ফ্যারাডের সূত্র কী জিনিস, আমরা ওগুলো নিয়ে পরে আলোচনা করবো। এরপর আছে আমাদের যেই পয়েন্টটা সেটা হচ্ছে ইলেকট্রোলাইসিস। এটা একটা বড় একটা পার্ট। এই বেসিক পার্টটা যদি বেসিক স্ট্রাকচারটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের মোটামুটি একটা আইডিয়া তৈরি হবে যে ইলেকট্রোলাইসিস কী জিনিস এবং তড়িৎ রসায়ন কীভাবে কাজ করে। এই পয়েন্টটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা যদি এই পয়েন্টটাতে একটু দেখতে চাই যে আমরা দুটা ইলেকট্রোড আছে আমাদের, একটাকে আমরা অ্যানোড বলি, আরেকটা পার্টকে আমরা ক্যাথোড বলে থাকি। এবং এই সেটআপের মধ্যে আমাদের হচ্ছে মলটেন বা গলিত কোনো একটা দ্রবণ লাগবে, কোনো একটা ইলেকট্রোলাইটিক দ্রবণ লাগবে যেটা গলিত অবস্থায় থাকবে। এক্সটার্নাল সোর্সের জন্য একটা ব্যাটারি লাগবে। আমরা বলবো কোনটার কী কাজ, এই বেসিক কনফিগারেশন একটু দেখিয়ে নিই। এই ছিল আমাদের মোটামুটি যে মলটেন বা গলিত কোনো একটা সল্টের দ্রবণ, তাদের অ্যানোড ক্যাথোড এবং একটা এক্সটার্নাল সোর্সের জন্য ব্যাটারি লাগবে। এটা আমাদের ইলেকট্রোলাইসিসের জন্য একটা বেসিক কনফিগারেশন। তো আমরা যদি এই পয়েন্টে দেখি যে আমাদের এই যে অ্যানোড পার্টটা, যেখানে আমরা আলটিমেটলি বলে থাকি অ্যানোডে অক্সিডেশন ঘটে, আর এই যে ক্যাথোড পার্টটা আমরা বলে থাকি আলটিমেটলি যেখানে আমাদের রিয়াকশন ঘটে বা রিডাকশন বিক্রিয়া করবে, বিজারণ বিক্রিয়া করবে। এবং এখানে বলা আছে আমাদের যে ইনার্ট ইলেকট্রোড, আমাদের এই যে ইলেকট্রোডগুলো আছে আলটিমেটলি এরা ইনার্ট হওয়া লাগবে। এখন ইনার্ট না হলে আলটিমেটলি কী হবে, যদি আমার এই ইলেকট্রোডগুলো ইনার্ট না হয় তাহলে কী ধরনের সমস্যা এখানে হতে পারে। তো আমরা যদি দেখি যে এই ইলেকট্রোলাইটিক দ্রবণের মধ্যে দুটা ইলেকট্রোড নিজেরা ডিপ অবস্থায় আছে, এরা আলটিমেটলি হেল্প করবে ইলেকট্রনকে ফ্লো হওয়ার জন্য এবং হচ্ছে অক্সিডেশন রিডাকশন রিয়াকশন ঘটার জন্য। কোনো কারণে এরা নিজস্ব
কোনো ম্যাটেরিয়াল ধারা যদি এরা নিজেরাই রিয়াকশন করে বসে, তাহলে দেখা যায় যে আমরা ওইভাবে কারেন্টও পাবো না, আমার সেল সেটআপটাও স্টেবল হবে না। সেজন্য আমরা বলি যে আমাদের অ্যানোড বলি, আমরা ক্যাথোড বলি, আমাদের এই ইলেকট্রোডগুলো সব সময়ের জন্য ইনার্ট হওয়া লাগবে। এবং আমাদের এই যে এক্সটার্নাল সোর্সের জন্য যে একটা ব্যাটারির প্রয়োজন, আমরা যদি স্বাভাবিকভাবে বলতে যাই যে আমাদের এই যে এক্সটার্নাল একটা সোর্স বা পাওয়ার, আমার এখানে তো ক্যাটায়ন আছে এবং অ্যানায়ন আছে, এবং দুটা ইলেকট্রোডের মধ্যে দেখা যায় যে ইলেকট্রোডকে আমরা ডিপ করে দিয়েছিলাম এই ইলেকট্রোলাইটিক দ্রবণের মধ্যে। এখন দেখা যায় যে এরা তো আলটিমেটলি জানে না যে এরা কোন ইলেকট্রোডে কে যাবে, বা এদের নিজস্ব কোনো রিয়াকশন করতে পারে না। সেক্ষেত্রে এরা কী করবে, যখন হচ্ছে আমি ব্যাটারি থেকে এক্সটার্নাল সোর্সের একটা পাওয়ার দিয়ে দেবো, এরা আলটিমেটলি অনুভূত হবে যে হ্যাঁ আমি পজিটিভ চার্জ ধারণকারী, আমি হচ্ছে ক্যাথোডে যাব, এবং হচ্ছে আমি ক্লোরাইড নেগেটিভ আয়ন ধারণকারী, আমি অ্যানোডে যাব। মানে অ্যানোডে অক্সিডেশন, ক্যাথোডে রিডাকশন করবে, এবং এরা স্মুথলি কী করতে পারবে, তাদের রেসপেক্টিভ ইলেকট্রোডে ইজিলি চলে যেতে পারবে। এই পয়েন্ট থেকে আলটিমেটলি আমরা বলতে পারি যে অ্যানোডে অক্সিডেশন, ক্যাথোডে রিডাকশন, এবং আমার সেল সেটআপটা এটা হয়। তো দেখালো যে অনেক সময় ব্যাটারি না দিয়ে অনেক বাল্ব দিয়ে দেখাবে যে বিদ্যুৎ প্রডিউস হচ্ছে, ওটা হচ্ছে আমাদের দেখা যায় যে প্রথমে এক্সটার্নাল সোর্স দিয়ে একটা হচ্ছে ইলেকট্রনের ফ্লোকে দিয়ে এরপর একটা বাল্ব সেট আপ করে দিলে, বা আমরা বাল্ব দিলে আমরা দেখতে পাই যে আমার বিদ্যুৎ প্রডিউস হচ্ছে বা এখানে রিয়াকশন করতেছে, আমরা এটা অনুভূত হবো। তো এই পার্টটাতে আমাদের আরেকটু কথা বলা হয়েছে, দেখা যাচ্ছে যে আমাদের ইলেকট্রন ফ্লো হচ্ছে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, আর কারেন্ট ফ্লো হচ্ছে আলটিমেটলি ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। এটা একটা বেসিক কথাবার্তাই বলতে গেলে, যে আমাদের ইলেকট্রন যেদিকে ফ্লো হবে কারেন্ট তার অপোজিট দিকে ফ্লো হবে। এটার মূল কারণটা যদি আমরা বলি যে ইলেকট্রন সবসময় হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত, এরা যদি অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায়, আমরা কনসিডার করি যে আমাদের যে বিদ্যুৎ প্রডিউস হয় সেটা আলটিমেটলি পজিটিভ চার্জযুক্ত কোনো একটা পার্টকে নিয়ে বেরোয় আসে। এই জন্য এই হচ্ছে আলটিমেটলি ক্যাথোড থেকে অ্যানোড দিকে চলে আসে, এবং আমরা বলতে পারি এই জন্য যে ইলেকট্রন যখন ফ্লো হয় এরা অ্যানোড থেকে ক্যাথোডে, এবং যখন আমাদের কারেন্ট প্রডিউস হবে সেটা তার অপোজিট পয়েন্ট দিকে আমাদের প্রবাহিত হবে। ওকে, আমরা এবার গ্যালভানিক কোষ এবং ইলেকট্রোলাইটিক কোষের একটা পার্থক্য দেখব। এগুলো আমাদের বইতে সাজানোই আছে, কিন্তু আমরা তারপর একটু নিয়ে আসলাম যে বেসিক কথাবার্তা বা কোনো কনফিউশন থাকলে যাতে আমাদের ওটা দূর হয়ে যায়। তো আমরা দেখি যে আমাদের গ্যালভানিক কোষের রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে থাকে, এটা আমরা একটু আগেও দেখছিলাম। আর ইলেকট্রোলাইটিক কোষে বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। তো আমরা দেখি যে গ্যালভানিক কোষ আমাদের স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটে, কিন্তু ইলেকট্রোলাইটিক কোষ আমরা বাহ্যিক কোনো একটা উৎস থেকে একটা পাওয়ার দেওয়া লাগে যে বিদ্যুৎ প্রডিউস হওয়ার ক্ষেত্রে, কারণ ইলেকট্রনগুলো বা আয়নগুলো তাদের নিজস্ব কোনো রিয়াকশনের মাধ্যমে ইলেকট্রোড সারফেসে যেতে পারে না। এই জন্য তারা যাতে ইলেকট্রন সারফেসে ইজিলি যেতে পারে, আমরা এই জন্য একটা বিদ্যুৎ দিয়ে থাকি এক্সটার্নাল সোর্সের পাওয়ারের মাধ্যমে। তো অ্যানোডের পরিক্ষেত্রে যদি আমরা বলতে যাই যে আমাদের গ্যালভানিক কোষে অ্যানোডকে ঋণাত্মক, এবং হচ্ছে আমাদের ইলেকট্রোলাইটিক কোষকে অ্যানোডকে ধনাত্মক চার্জ দ্বারা আমরা আলটিমেটলি আইডেন্টিফাই করি। তাহলে কি এটা যে আমাদের অ্যানোডে, আমরা তো জানি অ্যানোড সবসময় অক্সিডেশন রিয়াকশন করবে, কিন্তু এখানে যেহেতু অ্যানোড ঋণাত্মক, এতে রিয়াকশন ঘটার সম্ভাবনা আছে না? এরকম কিছু না। আমাদের অ্যানোড সবসময় অক্সিডেশনই করবে এবং ক্যাথোডে সবসময় রিয়াকশনই করবে। শুধুমাত্র জাস্ট সাইন কনভেকশন দিয়ে আমরা হচ্ছে দুটাকে আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ এটা আমার অ্যানোড যেহেতু ঋণাত্মক, এটা আমি গ্যালভানিক সেল বলবো, আর অ্যানোড ধনাত্মক, আমরা একে ইলেকট্রোলাইটিক সেল বলবো বা ইলেকট্রোলাইটিক কোষ বলবো। তো এখানে বলা আছে যে ইলেকট্রনের প্রবাহ অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, এবং এই এক্সাম্পল দেওয়া আছে ব্যাটারি, জ্বালানি কোষ ইত্যাদি, এগুলো ব্যবহার করা হয়। আর আমাদের ইলেকট্রোলাইটিক কোষের যদি আমরা দেখি, ক্যাথোড এই যে এই পয়েন্টে ইলেকট্রন আলটিমেটলি বাহ্যিক উৎস থেকে প্রবাহিত হয়, আর ধাতব আবরণ বা ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে আমরা আলটিমেটলি ইলেকট্রোলাইটিক কোষকে ইউজ করে থাকি। তো আমরা একটা বোটানিক সেলকে নিয়ে আসলাম। বোটানিক সেলটা আসলে দেখতে অনেক বড়সড় কোনো একটা রিয়াকশন, আসলে ভয় পাওয়ার কারণে এটা একেবারেই সিম্পল প্রসেস। আমি জাস্ট একটু ট্রাই করবো এটাকে এক্সপ্লেন করার জন্য, যদিও সল্ট ব্রিজ নিয়ে এখানে একটু কথা বলা হয়েছে, আমি সল্ট ব্রিজকে পরে এক্সপ্লেন করবো, তবে এখানে যেটা আছে আমি এটা দিয়েও সল্ট ব্রিজকে একটু বোঝানোর ট্রাই করবো। ওকে, আমরা যদি বোটানিক সেলের একটু দেখতে চাই যে আমার একটা জিঙ্ক রড আছে, জিঙ্ক রড, এটা হচ্ছে জিঙ্ক ইলেকট্রোড আছে যেটা অ্যানোড হিসেবে আছে এখানে, আর যেখানে জিঙ্ক 2+ কোনো একটা আয়নকে মিন করতেছে, দ্যাট মিনস এখানে জিঙ্ক সালফেটের কোনো একটা দ্রবণ আছে। ঠিক একইভাবে আমরা যদি এই পার্টে যাই যে কপারের একটা ইলেকট্রোড আছে আমাদের, ঠিক এর মধ্যে কপার সালফেট বা এরকম কিছু একটা কপারের সল্টের দ্রবণ আছে। ওকে, তো এই পয়েন্টে যদি আমরা দেখি যে আমাদের অ্যানোডে অক্সিডেশন রিয়াকশন করবে, স্বাভাবিক এটা অ্যানোড অক্সিডেশন রিয়াকশন ঘটে আমাদের এখানে, ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ আয়নে পরিণত হচ্ছে এবং ইলেকট্রনকে ছেড়ে দিতেছে, ইলেকট্রনটা এখানে যাচ্ছে, ক্যাথোডে যাওয়ার ফলে এই কপার 2+ এই দুটা ইলেকট্রন নিয়ে তারা আলটিমেটলি কপারে পরিণত হচ্ছে। এখানে রিয়াকশন ঘটে আর এখানে অক্সিডেশন রিয়াকশন ঘটে। তো আমরা যদি একটু এই পয়েন্টটাকে দেখতে চাই যে সেল ডায়াগ্রামটা এখানে কি মিন করছে বা কীভাবে দেখানো হচ্ছে, সেল ডায়াগ্রামের পার্ট পরে আছে, তারপর আমি এখানে একটু বলে দিই যে এই সংযোগটাকে আমরা সল্ট ব্রিজের সংযোগ বলতেছি। আলটিমেটলি আমাদের সল্ট ব্রিজটা এখানে অ্যালো আয়ন মাইগ্রেশন, আলটিমেটলি সল্ট ব্রিজটা কী, কাজটা কী এদের?
তো সল্ট ব্রিজ যদি আমি সিম্পলি বলতে যাই যে সল্ট ব্রিজের কাজ হলো আয়নের ভারসাম্য রক্ষা করা। কীভাবে এরা আলটিমেটলি আয়নের ভারসাম্য রক্ষা করবে? তো আমরা যদি দেখি যে সল্ট ব্রিজে প্রথমে আমি বলতে চাই যে আমাদের এখানে সোডিয়াম নাইট্রেটের একটা সল্ট ইউজ করা হয়েছে। আলটিমেটলি এখানে আমরা সোডিয়াম নাইট্রেট ছাড়াও পটাশিয়াম নাইট্রেট এরকম দ্রবণ ইউজ করতে পারি, এদের সল্ট ইউজ করতে পারি। তো এরকম সল্ট ইউজ করতে হবে যাদের হচ্ছে আয়নিক মাইগ্রেশন সমান থাকে। তো আয়নিক মাইগ্রেশন সমান বলতে কি বুঝি আমরা? ফর এক্সাম্পল আমি পটাশিয়াম নাইট্রেটের দ্রবণ নিলাম বা সোডিয়াম নাইট্রেটের দ্রবণ নিলাম, এই পয়েন্টে নাইট্রেট ঠিক যেভাবে মুভমেন্ট করবে কোন পয়েন্টে আমাদের অ্যানোডের দিকে, ঠিক একইভাবে আমাদের সোডিয়ামও ক্যাথোডের দিকে মুভমেন্ট করতে পারবে। এদের আলটিমেটলি ফোর্সটা সমান থাকবে। কিন্তু যখন আমরা অন্য সল্ট ইউজ করবো এদের ক্ষেত্রে, এদেরকে সারা বাহিরের অন্য কোনো সল্ট ধরেন ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা কিছু একটা ইউজ করলাম, দেখা যাচ্ছে আমাদের একটু প্রবলেম হয়ে যায়। সেটা হলো এরা নিজেরা প্রেসিপিটেট হয়ে যায় অনেক সময়। ইভেন এদের আয়নের ফোর্স সেম থাকে না, ফোর্স অফ মাইগ্রেশন সেম থাকে না। এর জন্য এরা দেখা যায় যে সব ধরনের সল্টকে আমরা আলটিমেটলি এই সল্ট ব্রিজে ইউজ করতে পারি না। আমরা যাদের মাইগ্রেশন সমান থাকবে, এই আয়নগুলোর মাইগ্রেশন সমান থাকবে, আমরা ওই ধরনের সল্টকে আলটিমেটলি সল্ট ব্রিজে ইউজ করবো। তো আমরা এই পয়েন্টটা যদি একটু দেখতে চাই, আমার আলটিমেটলি যখন অক্সিডেশন রিয়াকশন ঘটতেছে বোটানিক সেলে, ঘটলে আমার এখানে আলটিমেটলি জিঙ্ক 2+ আয়নের পরিমাণ বাড়তে থাকে। জিঙ্ক 2+ এরকম পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে যায়। এই যে জিঙ্ক 2+ পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে যায়, একটা সময় দেখা যাচ্ছে এরা এই ইলেকট্রোড সারফেসকে ব্লক করে দিতেছে, যে এত পরিমাণ জিঙ্ক 2+ আয়ন হয়ে গেছে যেখানে আর রিয়াকশন ঘটার সম্ভাবনা নাই বা ঘটতে পারে না। এরা বাধার সৃষ্টি, পরবর্তী যারা হচ্ছে যে জিঙ্কগুলো আছে তারা ইলেকট্রন ছেড়ে যে জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে, তারা বাধার সৃষ্টি হয়। তো এর ফলে আমাদের আলটিমেটলি সেলটা বন্ধ হয়ে যায় বা বিদ্যুৎ পরিবহন ক্ষমতা এটা নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করি? আলটিমেটলি যখন এই যে আমরা সল্ট ব্রিজ ইউজ করি, তখন এখান থেকে এই নেগেটিভ পার্টটা চলে আসে, এসে হচ্ছে এই জিঙ্ককে রিডিউস করে দেয়, এখান থেকে সরে দেয়। সরানোর ফলে আমাদের সারফেস আবার ক্লিন হয়ে যায়, আমাদের রিয়াকশনটা স্মুথলি ঘটতে থাকে। ঠিক একইভাবে এই পয়েন্টে আমরা দেখি যে আমার এই পয়েন্টে পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে গেছে, ঠিক একইভাবে এই পয়েন্টে আমার এই পজিটিভ চার্জের পরিমাণ কমে যায়। আমরা যদি দেখি যে কোন সময় যখন রিয়াকশন ঘটে আলটিমেটলি কপার 2+ কপারে পরিণত হচ্ছে, আমরা যদি এটা দেখি কপার 2+ কপারে পরিণত হচ্ছে। তো যখন হচ্ছে আমাদের পজিটিভ চার্জের পরিমাণ কমে যায়, কমতে 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 দেখা যাচ্ছে যে এরা একটা সময় রিয়াকশন বন্ধ হয়ে যাবে, যে এদের পজিটিভ চার্জের পরিমাণ রিডাকশন ঘটে যায়, একেবারেই কমে যায়, কম হয়ে যায়। তখন কি করে? এখান থেকে যখন এই যে সোডিয়াম প্লাস আয়ন আসবে, এরা হচ্ছে এই দ্রবণে এসে যেই আমাদের নেগেটিভ পার্ট আলটিমেটলি বেড়ে যায়, ওখানে নেগেটিভ পার্টটা ধরেন সালফেট সল্ট ছিল, সালফেটের পরিমাণ বেড়ে যায়, তখন তাদের সাথে এই সোডিয়াম প্লাসটা রিয়াকশন করে আমাদের ওই নেগেটিভ আয়নের পরিমাণটাকে কমিয়ে দেবে। তো এই হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার, যে কীভাবে আলটিমেটলি সল্ট ব্রিজ কাজ করে এবং সল্ট ব্রিজের জন্য কী ধরনের আমরা সল্ট রাখবো এবং আমাদের ভোল্টানিক সেল কীভাবে রিয়াকশনে পার্টিসিপেট করে বা রিয়াকশনটাকে বা বিদ্যুৎটাকে কীভাবে প্রডিউস করে। আমরা যদি দেখি এখানে ভোল্টমিটার দিয়ে দেখানো হয়েছে যে আলটিমেটলি এরা ভোল্টমিটারের মাধ্যমে আমরা ভোল্টেজ মেজার করি, যে আমাদের এত ভোল্ট আছে, এই রিয়াকশনকে প্রডিউস হয়েছে বা বিদ্যুৎ প্রডিউস হয়েছে। এখানে আলটিমেটলি এই যে ইলেকট্রোডের সাথে যে ইলেকট্রোলাইটিক সলিউশন এবং ইলেকট্রোডের সাথে ইলেকট্রোলাইটিক সলিউশন, একটা ভোল্টেজের ডিফারেন্স ক্রিয়েট হয়েছে দুটা ইলেকট্রোডের মধ্যে, ওটা আমরা দেখতেছি এখানে শো আপ করা আছে। তো বাকি হচ্ছে সেল ডায়াগ্রামের পার্টগুলো আমরা পরে দেখবো আমাদের আছে। তো আমরা এই রিয়াকশনকে দেখতেছি যে ভোল্টানিক সেলের জিঙ্ক এবং কপার পার্টিসিপেট করতেছে, করে জিঙ্কের অক্সিডেশন এবং কপারের রিডাকশন হচ্ছে, এবং টোটাল সেলের যে ই সেলের ভ্যালু আমাদের 1.10 ভোল্ট। তো এটাকে আমরা আলটিমেটলি ই সেল মাইনাস ই রিডাকশন ক্যাথোডের জন্য মাইনাস ই রিডাকশন অ্যানোডের জন্য এটা দ্বারা প্রকাশ করি। এটা ম্যাথমেটিক্যাল পার্ট আমি দেখাবো। ওকে, এবার আমরা পরিবাহিত আসি। আসলে পরিবাহিত আমরা আলটিমেটলি বলে ফেলছি যে কোনো একটা ইলেকট্রোলাইটিক দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার যে ক্ষমতা, আমরা আলটিমেটলি তাকে পরিবাহিতা বলে থাকি। তো তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতার ক্ষেত্রে আমরা যদি বলতে যাই যে ওই পয়েন্টে এসে গলিত ইলেকট্রোলাইটিক দ্রবণ লাগবে। এখন সমস্যাটা হলো যদি আমরা সলিড ইউজ করি তাহলে আমাদের কেন বিদ্যুৎ প্রডিউস হবে না? তো সলিড অবস্থায় আলটিমেটলি ওই সল্ট বা ইলেকট্রোলাইটিক দ্রবণের কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। আমাদের যেহেতু ফ্রি ইলেকট্রন না থাকে বা আয়নের মাইগ্রেশন না থাকে, তাহলে তো আমার আলটিমেটলি বিদ্যুৎ প্রডিউস হবে না। এই জন্য আমরা দেখি যে আমাদের যে পরিবাহিতার ক্ষেত্রে তো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের যে পরিবাহিতাগুলো থাকবে তাদের ক্ষেত্রে অবশ্যই গলিত অথবা জলীয় দ্রবণের আমাদের ইলেকট্রোলাইটিক দ্রবণগুলো লাগবে। আমরা যদি এখানে দেখি যে যদি আমি কোনো কারণে সলিড সল্ট নিলাম বা ইলেকট্রোলাইটিক কোনো একটা ইলেকট্রোলাইট নিলাম যে সলিড আছে, যেমন কোনো একটা সল্ট, দেখা যাচ্ছে ওখানে কোনো আয়ন থাকতেছে না, তার মানে কোনো বিদ্যুৎ প্রডিউস হচ্ছে না। দ্যাট মিনস আমাদের এখানে তড়িৎ বিশ্লেষ্য কোনো পরিবাহিতা পাচ্ছি না। কিন্তু যখন দেখা যায় যে আমরা আস্তে আস্তে একে গলিত অবস্থায় নিতেছি, তখন দেখা যায় যে এখানে বিদ্যুৎ প্রডিউস হচ্ছে এবং আমাদের এই বাল্বগুলো জ্বলতেছে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে। এই ছিল পরিবাহিতার
এবং হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পরিবাহিতা সম্পর্কে কথাবার্তা। ওকে, তো এখানে একটু কথা বলা আছে যে তড়িৎ বিশ্লেষণ যে রোধ আছে, রোধ হচ্ছে পরিবাহিতার ব্যস্তানুপাতিক, বা আমরা বলি যে পরিবাহিতা হচ্ছে রোধের ব্যস্তানুপাতিক যেটা বলি। তো আমরা দেখতেছি যে আমাদের যদি পরিবাহিতা কোনো একটা পরিবাহিতা সি অথবা এল আমরা এক একজন একইভাবে প্রকাশ করি, এটা কোনো সমস্যা না, বা যদি সি লিখি বা এল লিখি 1/r কে দিয়ে মিন করি, তো রেসিস্টেন্স যত বেশি হবে আমাদের কন্ডাক্টিভিটি বা পরিবাহিতা তত কম হবে। আমরা প্রথম দিকে বলছিলাম যে আমাদের রেজিস্ট্যান্স গ্রো হলে পরিবাহিতা কমে যায়। তো এটা কেন কমে আমরা তাও বলছিলাম যে ইলেকট্রোলাইটিক দ্রবণে যদি আয়নের মাইগ্রেশন কোনো কারণে বাধার সৃষ্টি হয়, তখন হচ্ছে এটা আলটিমেটলি আমাদের প্রবলেম হয়ে থাকে, এবং হচ্ছে তারা হচ্ছে রোদে অনেক বেশি রোদ তৈরি করবে, যার ফলে আমাদের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কমে যাবে। ওকে, এরপর আমরা দেখবো যে তড়িৎ বিশ্লেষণ পরিবাহিতার প্রকারভেদ। আসলে তড়িৎ বিশ্লেষণ পরিবাহিতার প্রকারভেদ মোটামুটি 3 ধরনের আছে আমাদের। আমরা যদি দেখি আপেক্ষিক পরিবাহিতা, হচ্ছে তুল্য পরিবাহিতা, আর আমাদের মোলার পরিবাহিতা। তো আমরা যদি আপেক্ষিক পরিবাহিতার কথা বলি, তো আপেক্ষিক পরিবাহিতার ক্ষেত্রে আমরা যদি বলতে যাই, আমাদের ফর এক্সাম্পল আমার ইলেকট্রোলাইটিক দ্রবণ আছে, যদি আপেক্ষিক পরিবাহিতা আমরা বলতে যাই, আমরা বলবো যে আমাদের এই যে ইলেকট্রোডগুলো আছে, দুটা ইলেকট্রোড আছে পাশাপাশি, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি 1 সেন্টিমিটার থাকে, এবং এই যে ইলেকট্রোডগুলো আছে তাদের যে সারফেস এরিয়া, এই পার্টটা হচ্ছে তাদের সারফেস এরিয়া, এই সারফেস এরিয়া যদি 1 সেন্টিমিটার স্কোয়ার হয়, এবং এইরকম ইলেকট্রোড সেট আপ যে দুটা ইলেকট্রোড পাশাপাশি দূরত্বে আছে, তাদের দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার, এবং তাদের যে সারফেস এরিয়া আছে তা আছে 1 সেন্টিমিটার স্কোয়ার। এইরকম একটা সেট আপের মধ্যে যদি আমরা কোনো একটা ইলেকট্রোলাইটিক দ্রবণ দিই এবং সেখান থেকে যদি আমরা পরিবাহিতা পাই, তাকে আমরা আলটিমেটলি বলবো যে আপেক্ষিক পরিবাহিতা। আমরা যদি দেখতে পারি এখানে সারফেস এরিয়াকে মিন করছে, এই ইলেকট্রোডের দূরত্বকে মিন করতেছে, তো আমরা এটাকে আলটিমেটলি আপেক্ষিক পরিবাহিতাকে কাপ্পা দিয়ে প্রকাশ করি। কাপ্পা সমান L/A। এই এল দ্বারা বোঝাচ্ছি আমরা যে দুটা ইলেকট্রোডের যে ডিস্টেন্স, দুটা ইলেকট্রোডের মধ্যবর্তী দূরত্ব, আর একে দ্বারা আমরা ক্ষেত্রফল বোঝাচ্ছি যে এই পার্টের ইলেকট্রোডের সারফেস এরিয়াকে মিন করতেছি আমরা, আর আমরা কন্ডাক্টেন্সে মিন করতেছি। তো এই কন্ডাক্টেন্স আলটিমেটলি আমরা এভাবে লিখতে পারি, কন্ডাক্টেন্সের পরিবর্তে 1/r দিয়ে এটাকে এভাবে মিন করতেছি, আমরা এভাবে লিখতে পারি যে L/A গুণ 1/r কাপ্পা। কাপ্পা আসলে কাপ্পাটা লেখা একটু টাফ, কাপ্পা এভাবে দিই আমরা যে কাপ্পা ইজুকাল L/A গুণ 1/r। এটা দ্বারা আমরা আলটিমেটলি আপেক্ষিক পরিবাহিতা প্রকাশ করি। এখন এই যে L/A, একে আবার আমরা সেল কনস্ট্যান্ট বলে থাকি বা কোষ ধ্রুবক বলে থাকি, এটাকে আবার আমরা কোষ ধ্রুবক বলি। তাহলে আমাদের টোটাল পার্টটা দাঁড়ালো যে আমাদের আপেক্ষিক পরিবাহিতা তো আমরা বুঝলাম যে দুটা ইলেকট্রোড তাদের মধ্যবর্তী দূরত্ব 1 সেন্টিমিটার এবং তাদের ক্ষেত্রফল যদি 1 সেন্টিমিটার স্কোয়ার হয়, তখন ওই সেটআপের মধ্যে যদি আমার কোনো ইলেকট্রোলাইটিক দ্রবণের দ্বারা বিদ্যুৎ প্রবাহিত হয়, আমরা তাকে আপেক্ষিক পরিবাহিতা বলবো, এবং একে আমরা কাপ্পা দ্বারা প্রকাশ করি। আর এটাকে মিন করতেছি L/A গুণ 1/r, যেখানে L/A হচ্ছে আমাদের কোষ ধ্রুবক আর 1/r হচ্ছে আমাদের কন্ডাক্টেন্স বা পরিবাহিতা। এভাবে হচ্ছে আমরা আলটিমেটলি আপেক্ষিক পরিবাহিতা মিন করতে পারি। এবার হচ্ছে আমাদের তুল্য পরিবাহিতা। তো তুল্য পরিবাহিতাও আমরা একইভাবে আমরা মিন করতে পারি তুল্য পরিবাহিতাকে, যে আমাদের যদি দুটা ইলেকট্রোড সেটআপের মধ্যে যে তাদের দূরত্ব যদি 1 সেন্টিমিটার থাকে এবং তাদের সারফেস এরিয়া যদি 1 সেন্টিমিটার স্কোয়ার হয়, দূরত্ব থাকবে 1 সেন্টিমিটার এবং তাদের সারফেস এরিয়া হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার হয়, এরকম সেটআপের মধ্যে যদি আমি যেহেতু আমাদের তুল্য পরিবাহিতা, তুল্য ভর বিশিষ্ট যে কোনো দ্রবণ রাখি আমরা, সেক্ষেত্রে যদি আমরা যেই পরিবাহিতা পাবো আমরা তাকে বলবো তড়িৎ বিশ্লেষের তুল্য পরিবাহিতা। তো আমরা একে ল্যামডা দ্বারা প্রকাশ করি, যেহেতু আমাদের তুল্য পরিবাহিতা আমরা অনেক সময় ল্যামডা ই দ্বারা প্রকাশ করি, একে ল্যামডা ই সমান ভি গুণ কাপ্পা। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ল্যামডা ই সমান কাপ্পা গুণ 1000 ভাগ সি। তো এটা অনেক সময় নর্মালিটি দ্বারা প্রকাশ করি আমরা, এটা সি বলতে আমরা নর্মালিটি বুঝাই। তো আমি একটা ম্যাথমেটিক্স দেখাবো আপনাদেরকে, আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে যে আলটিমেটলি এটা আমরা কি নর্মালিটিতে রাখবো নাকি এটাকে গ্রাম ইকুইভ্যালেন্ট দ্রবণটাই আমরা আলটিমেটলি
এখানে লিখবো, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার নর্মালিটিতে যদি দ্রবণ দেওয়া থাকে তাহলে আমরা এটা নর্মাল সলিউশনের মাধ্যমে করতে পারবো গ্রাম ইকুইভ্যালেন্টে। তো আমরা পরের পার্টটায় চলে যাই যে আমাদের মোলার পরিবাহিতা কি, তুল্য পরিবাহিতা আমরা দেখলাম। যদি আমরা মোলার পরিবাহিতা দেখি, একই সিস্টেম যে আমাদের যদি দুইটা ইলেকট্রোডের মধ্যবর্তী দূরত্ব 1 সেন্টিমিটার হয় এবং এই সারফেস এরিয়ার দূরত্ব যদি 1 সেন্টিমিটার, এই সারফেস এরিয়া যদি হয় 1 সেন্টিমিটার স্কোয়ার, এরকম সেটআপের মধ্যে যদি আমি 1 মোল পরিমাণ দ্রবণ রাখি, সেক্ষেত্রে আমাদের যেই বিদ্যুৎ পরিবহন হবে তাকে আমরা বলবো আলটিমেটলি তড়িৎ বিশ্লেষের মোলার পরিবাহিতা। তো এই পয়েন্টে আমরা দেখি মোলার পরিবাহিতাকে আমরা ল্যামডা এম, ল্যামডা হচ্ছে আলটিমেটলি আমাদের তড়িৎ বিশ্লেষের যে পরিবাহিতা, তাকে মোলার যেহেতু আমাদের ল্যামডা এম দ্বারা প্রকাশ করি, কাপ্পা গুণ 1000 ভাগ সি, সি যেটা হচ্ছে কনসেন্ট্রেশন, আমরা মোলারিটিতে প্রকাশ করবো। তবে এটা ম্যাথে চলে যাই, ম্যাথে গেলে আপনারা একটু ক্লিয়ার হবেন যে এই বিষয়টা আমাদের এখানে একটা ম্যাথ দেওয়া আছে যে রিলেটিভ ম্যাথমেটিক্স আমি নিয়ে আসছি, যে এত সেন্টিমিটার স্কোয়ার কার্যকর ক্ষেত্রফল, এবং কার্যকর ক্ষেত্রফল যেহেতু বলা হচ্ছে আলটিমেটলি আমাকে এ মিন করা হয়েছে, এবং 0.6 সেন্টিমিটার পারস্পরিক দূরত্ব, তার মানে আমাকে এল মিন করা হয়েছে। দুটি তড়িৎদ্বারের মধ্যে 0.5 মোলার সালফিক অ্যাসিড দ্রবণ, দ্যাট মিনস 5 মোলার, আমার কনসেন্ট্রেশন দেওয়া আছে, এখানে সি এর ভ্যালু দেওয়া আছে, সিস্টেমটির বৈদ্যুতিক রোধ আর এর মান দেওয়া আছে, পাওয়া যায়, তাহলে আমাদের আপেক্ষিক তুল্য এবং মোলার পরিবাহিতা আমরা কীভাবে নির্ণয় করবো। তো আমরা একটু এটা করার ট্রাই করবো যে আমাদের আপেক্ষিক মোলার পরিবাহিতা এবং তুল্য পরিবাহিতাকে আমরা কীভাবে এটা মিন করতে পারবো। তো আমরা জানি আমাদের মোলার পরিবাহিতার ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, ল্যামডা এম সমান কাপ্পা গুণ 1000 ভাগ সি। তো আমার এখানে তো কাপ্পার ভ্যালু দেওয়া নেই, তাহলে আমি কাপ্পার ভ্যালুটা প্রথমে বের করে নিব। কাপ্পার ভ্যালু কীভাবে বের করবো, কাপ্পা ইজুকাল এল বাই এ, যেটাকে আমরা সেল কনস্ট্যান্ট বলি, গুণ 1/r। এখানে আর এর ভ্যালু আমাদের দেওয়া আছে 520 ওহম, ঠিক একইভাবে এল এর ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে। এভাবে আমি প্রথমে কে এর ভ্যালু বের করবো, দেন একে এটাতে পুট করবো, পুট করলে আমার আলটিমেটলি আমি পেয়ে যাব আমাদের মোলার পরিবাহিতা। এরপরে যদি আমরা দেখি যে আপেক্ষিক তুল্য পরিবাহিতা আমরা কীভাবে বের করবো, তো দেখা যাচ্ছে যে আমরা জানি স্বাভাবিকভাবে যে গ্রাম ইকুইভ্যালেন্টে আমরা হচ্ছে এটা বের করি, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স আমাদের থাকে যে তার ইউনিটটা। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু গ্রাম ইকুইভ্যালেন্টের দ্রবণ দেওয়া নেই, কিন্তু আমাদের মোলার দ্রবণ দেওয়া আছে, আমি বলছিলাম যে আমরা নর্মাল দ্রবণ দিয়েও বা নর্মালিটি দিয়েও এটাকে মিন করতে পারবো ম্যাথমেটিক্সে, বা আমরা বলতে পারবো একে। তো সেক্ষেত্রে আমরা এই পয়েন্টটা যেভাবে আছে আমরা এইভাবে লিখবো, জাস্ট হচ্ছে এখানে লিখবো ল্যামডা ই সমান কাপ্পা গুণ 1000 ভাগ এন লিখবো, সি লিখলেও আপনি লিখতে পারেন। লিখে যেহেতু আমার কাপ্পার মান আমি জানি, এখান থেকে আমি কাপ্পার মান পেলাম, যা এখানে ইনপুট করছি ওই কাপ্পার মানটা এখানে লিখবো, আর এখানে নর্মালিটিটা আমি বের করবো। তো আমরা জানি মোলারিটির সাথে নর্মালিটির সম্পর্ক কি, নর্মালিটি সমান মোলারিটি গুণ তুল্য সংখ্যা, আমরা এটা জানি। তুল্য সংখ্যা বলতে আলটিমেটলি কত ইলেকট্রন ট্রান্সফার প্রসেস। এখানে যদি দেখি সালফিক অ্যাসিডে 2H প্লাস SO4 2 মাইনাস, এটা এরকম হয় সালফিক অ্যাসিডে। তো আলটিমেটলি এই 2H প্লাস যেহেতু আমাদের 2 ইলেকট্রন ট্রান্সফার প্রসেস হবে, এখানে প্রোটন সংখ্যা 2 এবং এদের ইলেকট্রন ট্রান্সফার সিস্টেমও 2 হবে। আর আমাদের মোলারিটি তো দেওয়াই আছে, যে মোলারিটি কত আছে, আমাদের রিঅ্যাকশনের মোলারিটি 0.5 দেওয়া আছে, যে এত মোলার দ্রবণ আমরা ইউজ করছি। তো এখান থেকে আমি এন এর মান পাবো, এই এন এর মান পুট করলে আমরা আলটিমেটলি তুল্য পরিবাহিতা, আপেক্ষিক তুল্য পরিবাহিতা পাবো এখান থেকে, আর এই পয়েন্ট থেকে আমরা আলটিমেটলি মোলার পরিবাহিতা বের করতে পারবো। এরপরে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আছে, এটা অনেক সময় পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে দেখলাম যে আপনাদের আসে ইন্টারমিডিয়েট লেভেলের। তো যে ঘনমাত্রার সাথে তুল্য পরিবাহিতার পরিবর্তনটা, তো তুল্য পরিবাহিতার পরিবর্তন ঘনমাত্রার সাথে যদি আমরা দেখতে চাই, আমরা দুইটা যদিও নিয়ে আসছি, দুটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইটের সল্ট নিয়ে আসছি, দুটো স্ট্রং ইলেকট্রোলাইট, এটা হচ্ছে অ্যাসিডের পার্ট, এটা সল্ট পার্ট আমি নিয়ে আসছিলাম। তো আমরা আলটিমেটলি দেখাবো যে এটা কীভাবে আলটিমেটলি কাজ করে, এই যে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে যে ঘনমাত্রার সাথে তুল্য পরিবাহিতা কীভাবে কাজ করে, এবং উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে তুল্য পরিবাহিতা কীভাবে কাজ করে, এবং আরেকটা বিষয় দেখবো যে আমাদের আপেক্ষিক পরিবাহিতা কীভাবে চেঞ্জ ঘটে এদের সাপেক্ষে। তো আমরা যদি দেখি যে তুল্য পরিবাহিতার ক্ষেত্রে যদি আমরা দেখি যে এরা আলটিমেটলি কোলোরাস লকে ফলো করে কাজ করে। তো কোলোরাস ল ফলো বলতে আমরা যে আমাদের যে কোনো একটা ইলেকট্রোলাইটিক দ্রবণের মধ্যে যে বিদ্যুৎ প্রডিউস হবে বা বিদ্যুৎ যে তৈরি হবে আমাদের,
সেই পয়েন্টে আলটিমেটলি দুইটা আয়নই পার্টিসিপেট করবে, আমাদের ধনাত্মক এবং ঋণাত্মক যে দুইটা আয়নই আছে দুইটা আয়নই পার্টিসিপেট করবে, তাদের যে সম্মিলিত যে কারণে আমরা যে পরিবাহিতা পাবো তাকে আলটিমেটলি আমরা এই ক্লোরাস লর মাধ্যমে বের করতে পারি। তো উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ক্লোরাস লটা আমরা খুব ভালোভাবে ইউজ করি। তো আমরা দেখি যে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে তাহলে ক্লোরাস লয়ের আমরা সাপেক্ষে এর কী ধরনের পরিবর্তন ঘটে। তো আমরা যদি দেখি আমাদের কন্ডাক্টেন্স, যে আমরা বলি একে তুল্য পরিবাহিতা বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, আর এটা হলো আমাদের কনসেন্ট্রেশনের সাথে সম্পর্কিত। যদি আমরা এটা দেখি যে এই পয়েন্ট থেকে আমরা দেখতেছি যে আমাদের ক্লোরাস ল থেকে যে ল্যামডা এবং হচ্ছে রুট সি এর যে সম্পর্কটা। তো আমি যদি সিম্পলি বলতে চাই আমাদের আলটিমেটলি থাকে হচ্ছে 2 ধরনের দ্রবণ থাকে। তো আমরা যদি স্ট্রং ইলেকট্রোলাইটের কথা প্রথমে কল্পনা করি, আমরা উইকেটটা পরে বলবো যে স্ট্রংটা কী হয়। যখন আমার দ্রবণ থাকে আমি ডাইলিউশন করতেছি আস্তে আস্তে, আমি একটু ফিগার দিয়ে বোঝানোর ট্রাই করি। আমার এই স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে যখন আমি ডাইলিউশন করতে থাকবো, লঘুতা করতে থাকবো, তখন দেখা যায় যে আলটিমেটলি আমাদের বিদ্যুতের পরিবহন ক্ষমতা বেড়ে যায়। এর কারণটা কি? মূলত আমরা এখানে বলছি যে ঘনমাত্রা কমলে তুল্য পরিবাহিতা বৃদ্ধি পায়। ঘনমাত্রা কমাই, আমি কীভাবে কমাবো ঘনমাত্রা? দেখা যাচ্ছে সলভেন্টের পরিমাণ বাড়িয়ে দেবো, আলটিমেটলি আমার ঘনমাত্রা কমিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে ডাইলিউশন বাড়াচ্ছি, আলটিমেটলি ঘনমাত্রা কমতেছে, তড়িতের তুল্য পরিবাহিতা বৃদ্ধি পাচ্ছে। তো আমি যদি এটা ফিগারের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, আমাদের স্বাভাবিক অবস্থায় পজিটিভ নেগেটিভ প্রচুর পরিমাণ আয়ন থাকে ইলেকট্রোলাইটে, এরকম প্রচুর পরিমাণ আয়ন থাকে। তো যখন হচ্ছে আলটিমেটলি আমরা কী করব, ডাইলিউশন করতে থাকবো, বা ডাইলিউশন ছাড়াই যদি প্রথমে আমরা বলি যে ঘনমাত্রা যখন বেশি থাকে বা এদেরকে ডাইলিউশন করলাম না, তখন কি থাকে, তাদের এই পজিটিভ এবং নেগেটিভ চার্জের পরিমাণ অনেক বেশি থাকে। তখন একটা আরেকটাকে এভাবে অ্যাট্রাকশন করে ধরে রাখে। যখন ধরে রাখবে আলটিমেটলি এরা রেসপেক্টিভ ইলেকট্রনে সহজে যেতে পারবে না। যদি সহজে যেতে না পারে তাহলে আমাদের পরিবাহিতা বৃদ্ধি পাবে না। এর জন্য আমরা কী করি, যদি আমরা ঘনমাত্রা কমাইতে থাকি, দেখা যাচ্ছে যে ঘনমাত্রা কমাইলে আমাদের এই যে পজিটিভ এবং নেগেটিভ আয়নগুলো অনেক বেশি দূরে দূরে থাকে, এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে না, কোনো অ্যাট্রাকশন থাকে না এদের মধ্যে। আমরা যদি এই পয়েন্টটাকে ডাইলিউশনের মাধ্যমে বলতে যাই, যে যখন আমরা আলটিমেটলি ডাইলিউশন করব বা ঘনমাত্রা কমাবো, দেখা যাচ্ছে যে এই আয়নগুলো অনেক দূরে দূরে অবস্থান করে, অনেক দূরে দূরে অবস্থান করে। তখন যখন আমরা এক্সটার্নাল সোর্স থেকে বিদ্যুৎ পাঠাবো, এরা সহজে তার রেসপেক্টিভ ইলেকট্রোডে যেতে পারবে, যার ফলে আমরা দেখি যে বিদ্যুৎ পরিবাহিতা বৃদ্ধি পাবে। কারণ তাদের মধ্যে যেই ক্যাটায়ন এবং অ্যানের মধ্যে যে নিজস্ব একটা অ্যাট্রাকশন আছে, যে একজন আরেকজনকে ধরে রাখার যে প্রবণতা, ওটা থাকতেছে না, কারণ আয়নগুলো অনেক দূরে দূরে অবস্থান করতেছে। দ্যাটস ওয়াই আমরা দেখি যে ঘনমাত্রা কমালে আমাদের তুল্য পরিবাহিতা বৃদ্ধি পায়। এই ছিল আমাদের, আমরা দুটা ইয়ের ক্ষেত্রে বললাম যে স্ট্রং এবং উইকের ক্ষেত্রে যদি আমরা কল্পনা করি, দেখা যাচ্ছে স্ট্রংয়ের ক্ষেত্রে বাড়তে থাকে, আরেকটু কম স্ট্রং হলে আরেকটু কম বিদ্যুৎ পরিবাহিত হবে আমাদের। তো আমরা এর পরের পয়েন্টে যাব, যে ঘনমাত্রার সাথে তুল্য পরিবাহিতার যে উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আলটিমেটলি কী ঘটে। আমরা তো স্ট্রংয়ে দেখলাম যে বাড়তেছে, আমরা যদি ঘনমাত্রা কমাইতে থাকি পরিবাহিতা বাড়তেছে, কারণ আমাদের ডাইলিউশন বাড়তেছে, আয়নগুলোর মধ্যে অনেক গ্যাপ তৈরি হয়, তারা সহজেই ইলেকট্রোড সারফেসে যাইতে পারে, তাদের নিজস্ব কি নেই, নিজস্ব যেই অ্যাট্রাকশন আছে তাদের মধ্যে, ওটা থাকে না। ঠিক একইভাবে যদি আমরা যদি তুল্য পরিবাহিতা উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে দেখাতে চাই, উইক ইলেকট্রোলাইট তো আমরা জানি যে এরা কমপ্লিটলি সলভেন্টে ডিজলভ হয় না, বা এরা 100% বিয়োজিত হয় না, কিছু অল্প পরিমাণ বিয়োজিত হয়। তো আমরা যখন ডাইলিউশন করতে থাকি, আলটিমেটলি ঘনমাত্রা কমাইতে থাকি, তখন এদের আয়নের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে, এদের হচ্ছে বিয়োজন মানগুলো বাড়তে থাকে। ধরেন আমি যদি এখানে একটা ফিগার দিয়ে দেখাই, যে প্রাথমিক অবস্থায় আমার এরকম সেটআপের মধ্যে কি আছে, আয়নগুলো আছে, এই দুইটা আয়ন প্রথমে বিয়োজিত হলো। তো যখন হচ্ছে আমি ডাইলিউশন করব বা ঘনমাত্রা কমাবো, তখন এই আয়নের পরিমাণ আস্তে আস্তে বাড়বে, এভাবে বাড়তে থাকবে। যতই আমি ডাইলিউশন করব, ঘনমাত্রা যত কমাইতে থাকবো, আমার এই আয়নের সংখ্যা বাড়তে থাকবে। এই যে আয়নের সংখ্যা বাড়তেছে, বাড়ার ফলে এরা বেশি করে ইলেকট্রোড সারফেসে যেতে পারবে, বেশি পরিমাণ যেতে পারবে। এই বেশি পরিমাণ যাওয়ার কারণে আমাদের এই দুর্বল ইলেকট্রোলাইটের ক্ষেত্রেও দেখা যায় যে আমাদের পরিবাহিতা বাড়তেছে। আমি ঘনমাত্রা কমাচ্ছি, আলটিমেটলি আয়নের সংখ্যা বাড়তেছে, বিয়োজন বেশি হচ্ছে, আয়ন বিয়োজন বেশি হচ্ছে, বা আয়নের ভাঙন বেশি হচ্ছে, এজন্য আমাদের পরিবাহিতা বাড়তেছে। তো এই ছিল আমাদের যে স্ট্রং ইলেকট্রোলাইট এবং উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে যে তুল্য পরিবাহিতা কী ধরনের পরিবর্তন ঘটে। তো আমরা দেখলাম দুটোর ক্ষেত্রে বাড়তেছে, একটার ক্ষেত্রে বাড়তেছে আয়নের কারণে, আর একটার ক্ষেত্রে যে আয়নগুলোর ডিস্টেন্স বাড়তেছে, তাদের ইন্টারনিক অ্যাট্রাকশনটা থাকে না, এজন্য সহজে তারা ইলেকট্রোড সারফেসে যেতে পারে, এর জন্য এদের ক্ষেত্রেও আমরা দেখি যে আমাদের পরিবাহিতা বাড়তেছে।
তো আপেক্ষিক পরিবাহিতার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ডাইলিউশনের কারণে কমতে থাকে। এটা অনেক সময় এটার সাথে তালগোল পাকিয়ে ফেলেন আপনারা। তো আমরা যদি একটু বলতে চাই যে এই পয়েন্টে যদি আমরা যদি বলতে যাই যে আপেক্ষিক পরিবাহিতার ক্ষেত্রে কি হয় যখন আমরা আলটিমেটলি ডাইলিউশন করব আপেক্ষিক পরিবাহিতার ক্ষেত্রে, যে আমরা একটা ফিগার দিয়ে বললে ভালো হয়, তো ফিগার বলার ট্রাই করব। আপেক্ষিক পরিবাহিতার ক্ষেত্রে বলা হয় যে এরকম, যে আমাদের পার সিসিতে বা পার সিসি কিউবে আমাদের যতটুকু দ্রবণ আছে সেই দ্রবণের মধ্যে যে আয়নগুলো থাকবে, এই আয়নের কারণে যে বিদ্যুৎ পরিবাহিত হতে থাকে। যখন আমরা আলটিমেটলি ডাইলিউশন করতে থাকি দেখা যায় যে আমার প্রথমে ধরুন আমি কোনো কারণে বললাম যে আমার 1 লিটার দ্রবণ আছে, তো এর মধ্যে যে পরিমাণ আয়ন আছে আমি যদি একে ডাইলিউশন করি আয়নের সংখ্যা আলটিমেটলি কমতে থাকবে, এটা স্বাভাবিক। যখন কমতে থাকবে তখন দেখা যায় যে আমাদের পার সিসি কিউবে আমাদের আয়নের সংখ্যা কমে গেছে। আয়নের সংখ্যা যদি কমে যায় তাহলে তারা বিদ্যুৎও প্রডিউস কম করবে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে আমাদের আপেক্ষিক পরিবাহিতার ক্ষেত্রে যখন আমরা ডাইলিউশন করতে থাকি আমাদের আয়ন সংখ্যা পার সিসিতে কমতেছে, দ্যাটস ওয়াই আমাদের এই বিদ্যুৎ পরিবহন সংখ্যা কমতেছে। তো আমরা দেখলাম যে আমাদের তুল্য পরিবাহিতা বাড়তেছে কোন সময়, যদি আমাদের উইক ইলেকট্রোলাইট হয়। একইভাবে দেখলাম যদি স্ট্রং ইলেকট্রোলাইট হয় তাও বাড়তেছে। যদি দেখলাম যে আপেক্ষিক পরিবাহিতার ক্ষেত্রে যদি আমরা কল্পনা করি দেখি যে সেটা কমতেছে, কারণ তার আয়নের মান কমতেছে, আয়ন সংখ্যা কমতেছে। তো আমাদের এই যে কথাগুলো আমরা বললাম যে বিদ্যুৎ বাড়তেছে এর ক্ষেত্রে আমরা দুইটা পয়েন্টকে বলতে পারি, দুইটা পয়েন্টকে মিন করতে পারি। একটা বলি যে আয়নের সংখ্যা তত বৃদ্ধি পাবে আমাদের বিদ্যুতের পরিমাণ তত বৃদ্ধি পেতে থাকবে। আরেকটা বলতে পারি যে আমাদের আয়নের ফোর্স যত বেশি হবে, আয়নের ফোর্স যত বেশি থাকবে আমাদের বিদ্যুৎ পাওয়ার ক্ষমতা তত বেশি হবে। তো এই দুটো পয়েন্টকে আমরা এই টোটাল তিনটার কম্বিনেশনের মাধ্যমে আমরা ইজিলি বলতে পারি। ওকে, এরপরে আমরা দেখব যে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের সূত্র। তো ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের সূত্রের ক্ষেত্রে আমাদের দুটো সূত্র আছে, ফার্স্ট ল এবং সেকেন্ড ল। আমরা ফার্স্ট ল যদি বলি, আমি একটু গ্রাফ দেওয়া আছে এখানে বা ফিগার দেওয়া আছে, আমি একটু ফিগারের মাধ্যমে বলার ট্রাই করব। যে আমরা তো জানি সবসময় আমাদের এই ক্যাথোড পার্টে কোনো সাবস্টেন্স জমা হয়, যদি আমি কোনো একটা রিয়াকশন ঘটাই ক্যাথোডের রিয়াকশন ঘটে এবং ওই পার্টে আলটিমেটলি আমাদের কোনো সাবস্টেন্স এই ইলেকট্রোড সারফেসের গায়ে জমা হতে থাকে। তো যখন হচ্ছে আমরা বিদ্যুৎ পাঠাবো বা বিদ্যুৎ অ্যাপ্লাই করব, যেই পরিমাণ আমি বিদ্যুৎ অ্যাপ্লাই করবো ঠিক একই পরিমাণ আমি আয়ন হচ্ছে এখানে হচ্ছে কী করতে পারবো, একই পরিমাণ আয়ন এর গায়ে বা এর সারফেসে রিডিউস হয়ে জমা হতে থাকবে। তো আমি আলটিমেটলি বলতে পারি যে ঠিক যে পরিমাণ বিদ্যুৎ আমরা পাঠাবো ওই বিদ্যুতের সমানুপাতিক পরিমাণ কোনো সাবস্টেন্স এর গায়ে যে জমবে বা সঞ্চিত হবে। এই যে আমরা যদি বলি কোনো তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুৎ চার্জের পরিমাণের সমানুপাতিক হবে। আলটিমেটলি আমি যদি বেশি বিদ্যুৎ পাঠাই বা বেশি বিদ্যুৎ আমরা প্রয়োগ করি তাহলে আমাদের বেশি পরিমাণ সঞ্চিত হবে, কম যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কম পরিমাণ এই ক্যাথোড সারফেসে জমা হবে। এটা ছিল আমাদের ফ্যারাডের প্রথম সূত্র। তো এখানে বলা হয়েছে যে ফ্যারাডের প্রথম সূত্র যদি আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখতে চাই, ডব্লিউ ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে কিউ। তো আমরা জেড কিউ লিখতে পারি, একে প্রপোর্শনাল তুলে দিলে ডব্লিউ সমান জেড আইটি। আমরা ম্যাথমেটিক্যাল ক্ষেত্রে এটা আমাদের খুব কাজে লাগে, ডব্লিউ সমান জেড আইটি এই সূত্র। ওকে, তো এখানে কিউ দ্বারা মিন করতেছে চার্জের পরিমাণ, ডব্লিউ দ্বারা সঞ্চিত পদার্থ, আর আই দ্বারা কারেন্টের পরিমাণ বোঝাচ্ছে, আর জেড দ্বারা আমরা জানি যে ইকুইভ্যালেন্স বা রাসায়নিক তুলাঙ্ক বোঝাচ্ছে, ইকুইভ্যালেন্স ইয়েকে বোঝাচ্ছে। আমরা এই রাসায়নিক তুলাঙ্ককে আবার এইভাবে মিন করতে পারি যে কোনো সাবস্টেন্সের যে পরিমাণ ভর আছে ওটাকে যদি তার কী পরিমাণ ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে ওই রিয়াকশনের মধ্যে সেটা দিয়ে ভাগ করে আমরা 96,500 এই কুলম দিয়ে যদি গুণ করি তাহলে আমরা আলটিমেটলি রাসায়নিক তুলনাটা পেয়ে যাই। তো আমরা সেকেন্ড লতে একটু যাব, যে আমাদের ফার্স্ট ল আমরা দেখলাম ডব্লিউ সমান জেড আইটি। তো সেকেন্ড ল আমাকে কি মিন করতেছে, যে সেকেন্ড ল বলছে যে আমাদের যদি এরকম ভিন্ন ভিন্ন 3 ধরনের ইলেকট্রোলাইট বা অসংখ্য ইলেকট্রোলাইট থাকে, ধরেন 3 ধরনের বা আরও বেশি পরিমাণ আছে আমাদের, তো এইরকম ইলেকট্রোলাইটিক দ্রবণের মধ্যে যদি আমরা বিদ্যুৎ প্রডিউস করি বা বিদ্যুৎ পাঠাই, এটা আলটিমেটলি আমাদের বিদ্যুতের পরিমাণ ডিপেন্ড করবে। আমরা যদি একই পরিমাণ বিদ্যুৎ পাঠাই এরকম সেটআপের মধ্যে দিয়ে, তাহলে যে এদের সারফেসে ক্যাথোড সারফেসে সঞ্চিত পদার্থ তা ডিপেন্ড করবে আলটিমেটলি তড়িৎ রাসায়নিক তুলাঙ্কের উপরে। যে তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক যত বেশি হবে সেটা ডিপেন্ড করবে কার উপরে, যে কি পরিমাণ এখানে পদার্থ বা চার্জ হচ্ছে আমার ট্রান্সফার হচ্ছে। তো আমরা যদি দেখি যে এখানে তড়িৎদ্বারা সঞ্চিত পদার্থ পরিমাণ রাসায়নিক তুলাঙ্কের সমানুপাতিক হবে, যে আমি এদের মধ্যে একই পরিমাণ এই 3টা সেটআপের মধ্যে একই পরিমাণ বিদ্যুৎ দিতেছি,
আলটিমেটলি আমাদের যে কী পরিমাণ সাবস্টেন্স এই ক্যাথোড সারফেসে জমা হবে এগুলো ডিপেন্ড করবে তড়িৎ রাসায়নিক তুলাঙ্কের উপরে। যার তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক বেশি হবে ওই ক্যাথোড সারফেসে বেশি পরিমাণ জমবে, কম হলে কম পরিমাণ জমবে। এটাকে ম্যাথমেটিক্যালি একটা ইকুয়েশন দিয়ে মিন করানো হয়েছে W1/m1/b1। তো এই যে আমাদের এখানে বলা আছে যে বি দ্বারা আমরা যোজনী বোঝাচ্ছি আর এম দ্বারা পারমাণবিক ভরকে আমরা মিন করতেছি। এই ছিল আমাদের দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র ছিল যে আমরা যে পরিমাণ চার্জ দেব তার সমানুপাতিক হবে যে ক্যাথোড সারফেসে যে সাবস্টেন্স জমবে। আর আমাদের দ্বিতীয় সূত্র বলতেছে যে যদি আমি একই পরিমাণ বিদ্যুৎ দেই এই বিভিন্ন ইলেকট্রোড সেটআপের মধ্যে তাহলে আমাদের ক্যাথোড সারফেসে যে সাবস্টেন্স জমবে তা আলটিমেটলি ডিপেন্ড করবে যে তড়িৎ রাসায়নিক তুলাঙ্কের উপরে। আমরা একটু লবণ সেতু নিয়ে বলবো। আমরা লবণ সেতুর আগেই কথা বলে ফেলছি যে লবণ সেতুর কাজ কী, কীভাবে লবণ সেতু কাজ করে। আমরা এই পার্টটাকে একটু স্কিপ করে দেবো। দেখেন আমাদের এখানে দেওয়া আছে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রাইট, অ্যামোনিয়াম নাইট্রাইট এ ধরনের আমরা সম্পৃক্ত দ্রবণ দিয়ে এই সল্ট ব্রিজটাকে ডিজাইন করি, কারণ এদের আয়নিক মুভমেন্ট সবসময় সমান থাকে। এই আয়নের মুভমেন্টও যা থাকবে এই আয়নের মুভমেন্টও তা, এর যা এরও তা, এর যা থাকবে এরও তা থাকবে। এটা দ্বারা আমরা আগে বলছিলাম যে এর কাজ কী, কীভাবে আমরা সেট আপ দিই, আমরা প্রথমেই এগুলো বলে গেছি। তো এই পার্টটাকে আমরা একটু স্কিপ করে যাব। তড়িৎ রাসায়নিক সিরিজ খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের। তবে এই চ্যাপ্টারের মধ্যে দেখা যায় যে এই পয়েন্ট থেকে সবচেয়ে বেশি বেসিক কোশ্চেন হয় আমাদের অ্যাডমিশন টেস্ট বলেন আর আপনি এমনি স্বাভাবিক পরীক্ষায় এইচএসসি পরীক্ষা বা কলেজের যে পরীক্ষাগুলো থাকে ওগুলোকে বলতে গেলে আমরা দেখি যে এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তো আমরা দেখি যে আমাদের প্রথম দিকে লিথিয়াম এবং শেষে গোল্ডের একটা সিরিজ দেওয়া হয়েছে। এটা অনেক বড় সিরিজ, আমরা কিছু একটা পার্ট নিয়ে আসছি। এই সিরিজটা মূলত রিডাকশন পোটেনশিয়ালের বেসিসে সাজানো। আমাদের এই পয়েন্টে বিজারণ ক্ষমতার মান বেশি, নিচের দিকে গেলে বিজারণ ক্ষমতার মান কম হবে। তো এই পয়েন্টে আবার আমাদের মোস্ট রিয়াক্টিভ মেটাল থাকে সবচাইতে উপরে আর লিস্ট রিয়াক্টিভ মেটাল থাকে আমাদের নিচে থাকে। তো এটার দ্বারা আমরা অনেক কিছু মিন করতে পারি। তো আমি যদি সিম্পল একটা কথা বলি, আমরা যে ইলেকট্রোডে দেখলাম যে আমাদের অ্যানোড ক্যাথোড আমরা সেট আপ দিই। এখন আপনাকে ধরেন দুটো হচ্ছে মেটাল দেওয়া হলো, কে অ্যানোড কে ক্যাথোড, আপনি এটা কীভাবে আইডেন্টিফাই করবেন? আপনি কিন্তু ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দিয়ে আইডেন্টিফাই করতে পারবেন যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আমি কীভাবে আইডেন্টিফাই করবো। আমরা যদি দেখি যে আমাদের এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা মূলত হাইড্রোজেনের রিডাকশন পোটেনশিয়ালকে স্ট্যান্ডার্ড ধরে তারপর সাজানো হয়েছে। এর উপরের দিকে আমরা একটা পার্ট দেখতে পাই এবং এর নিচের দিকে একটা পার্ট দেখতে পাই। তো আমরা জানি যে উপরের দিকে আমাদের বিজারণ ক্ষমতার বেসিসে যেহেতু সাজানো হচ্ছে বিজারণ ক্ষমতার এর মানটা বেশি থাকে। তো আমাদের উপরের যে পার্টিকেলগুলো আছে এবং নিচের যেই মেটালগুলো আছে, উপরের যে মেটালগুলো এবং নিচের যে মেটালগুলো আছে, আমরা এদেরকে বলে থাকি যে এদের হচ্ছে বিজারক ধর্ম বেশি, বিজারক ধর্ম বেশি আর এদের জারক ধর্ম সবচেয়ে বেশি থাকে। তো যেহেতু এর বিজারক ধর্ম বেশি থাকে আর আমরা বলতেছি যে রিডাকশন পোটেনশিয়াল বেসিসে সাজানো আছে, তো আমরা হচ্ছে কোনো একটা ইলেকট্রোড সেটআপে আমরা দেখা যাচ্ছে যে নিচের যে পার্টগুলো থাকবে তাদেরকে আমরা ধরবো ক্যাথোড হিসেবে ধরবো আর উপরের পার্টগুলোকে আমরা অ্যানোড হিসেবে ধরবো। আমি যদি ফর এক্সাম্পল জিঙ্ক এবং কপার নিয়ে একটু কথা বলি, জিঙ্ক এবং কপার দেখা যাচ্ছে যে আমাদের জিঙ্কের পার্টটা আমরা জিঙ্কে জারণ ঘটে এবং আমরা জিঙ্কে অ্যানোড হিসেবে ইউজ করি কোনো একটা তড়িৎদ্বারের মধ্যে, আর আমরা কপারকে সবসময় ক্যাথোড হিসেবে ব্যবহার করে থাকি। এরকম সেল সেটআপের মধ্যে আমরা যেটা সেল সেটআপ দিই দেখা যাচ্ছে জিঙ্ককে আমরা অ্যানোডে রাখি আর কপারকে ক্যাথোডে রাখি, কপারকে আমরা ক্যাথোডে রাখি। এর মূল কারণ হলো আমরা এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে এদেরকে আলটিমেটলি সাজাতে পারি যে রিডাকশন পোটেনশিয়ালের বেসিসে যে এর রিডাকশন পোটেনশিয়াল কত আছে আর এর রিডাকশন পোটেনশিয়াল কত আছে, এভাবে দেখে আমরা আলটিমেটলি সাজাতে পারি। যে দেখি যে আমরা কপারের রিডাকশন পোটেনশিয়াল 0.3 + 3 আর এটা হচ্ছে জিঙ্কেটা যদি আমরা দেখি মানে 0.768। তো এর রিডাকশন পোটেনশিয়ালের মানটা আমরা দেখি যে বেশি, দ্যাটস ওয়াই রিডাকশন পোটেনশিয়াল যেহেতু এর বেশি আছে আমাদের কপার থাকবে কোথায় থাকবে, ক্যাথোডে থাকবে, আর আমাদের জিঙ্কটা থাকবে সবসময় অ্যানোডে থাকবে। তো এখান থেকে একটা মিন করতে পারি আমরা, এখান থেকে আরও কিছু ইনফরমেশন পেতে পারি যে আমরা যদি দেখি যে মোস্ট রিয়াক্টিভ মেটালগুলো আমাদের থাকে উপরের দিকে আর লিস্ট রিয়াক্টিভ যারা আছে তারা থাকবে নিচের দিকে। তো এখন অনেক সময় পরীক্ষা আসে যে আমরা জিঙ্ককে কি কপারের পাত্রে রাখতে পারবো না কপারকে এই জিঙ্ক পাত্রে কি আমি কপার সালফেটের কোনো দ্রবণ রাখবো, এটা সেফ হবে, নাকি আমাদের জিঙ্ক সালফেটের কোনো হচ্ছে দ্রবণ কপার সালফেটের পাত্রে রাখবো, এটা সেফ হবে। তো আমরা যদি একটু এই দিকে দেখতে চাই যে এই সিরিজটা আমাদের দেখাচ্ছে যে মোস্ট রিয়াক্টিভ মেটাল থাকে সবসময় উপরের দিকে আর লিস্ট রিয়াক্টিভ মেটালগুলো থাকে হচ্ছে নিচের দিকে। এখন কোনো কারণে যদি আমি কপার সালফেটকে জিঙ্কের পাত্রে রাখি এখানে কি হবে, এই জিঙ্ক কপার সালফেটের সাথে রিয়াকশন করবে, জিঙ্ক সালফেট এবং কপার এরকম তৈরি করবে। তো জিঙ্কের রিয়াকশন করবে এবং হচ্ছে জিঙ্ক আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। দ্যাট মিনস আমি এই কপার সালফেট বা কপারের কোনো যদি দ্রবণ জিঙ্কে রাখি দ্যাট মিনস আমার জিঙ্কের ক্ষয় ঘটবে।
তার মানে এটা সেফ না আমাদের রাখার জন্য। এটা সবার ক্ষেত্রেই সত্যতা যে আমাদের উপরের দিকে যারা থাকবে তাদের পাত্রে আমরা এই নিচের দিকের যেই মেটালগুলো থাকবে ওগুলো রাখতে পারবো না। ঠিক একইভাবে যে আমরা নিচের পাত্রের উপরের যেই আমাদের মেটালগুলো আছে তাদের যদি কোনো সল্টকে বা তাদের কোনো দ্রবণকে আমরা যদি এই নিচের পাত্রে রাখি আমরা দেখব যে সেখানে আমাদের কোনো রিয়াকশন হয় না এবং আমাদের কি হয় যে ফর এক্সাম্পল আমি জিঙ্ক সালফেটের দ্রবণকে কপারের পাত্রে রাখলাম, দেখলাম যে আমাদের কোনো রিয়াকশন হবে না। দ্যাটস ওয়াই আমরা বলতে পারবো যে এই যে জিঙ্ক সালফেট বা উপরের দিকে যেই দ্রবণগুলো থাকবে তাদেরকে আমি ইজিলি নিচের পাত্রে কোনো দ্রবণে স্টোর করে রাখতে পারবো, সেখানে আমাদের কোনো কি ঘটবে না, ক্ষয় ঘটবে না, আমাদের এটা সেফ। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, একটা হলো আমাদের যে তড়িৎদ্বারে কি অ্যানোড ক্যাথোডকে কাকে সেট আপ করবো বা কাকে আমরা ডিজাইন করবো, কি দেখে করতে পারবো, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দেখে করতে পারবো, আর হচ্ছে কাকে কোন পাত্রে আমরা রাখতে পারবো না, এই বিষয়টা আমরা এখান থেকে দেখতে পারবো। এবং হচ্ছে মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল কারা, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আমরা দেখি যে উপরের দিকে এবং নিচের দিকে লিস্ট রিঅ্যাক্টিভ মেটাল, এগুলো দিয়ে আমরা আরও যদি অনেক বড় ধরনের আমাদের এগুলার ডিটেলস আছে তো আমরা সংক্ষিপ্ত করে বললাম আজকে যে এই পার্ট দিয়ে আমরা এই ধরনের কাজগুলো করতে পারি। ওকে, আমরা হচ্ছে যে আমি একটু আগে বললাম যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে কে অ্যানোড কে ক্যাথোড হিসেবে আমরা কাজ করি। তো এটা হচ্ছে দেখা যাচ্ছে যে শুধু আমাকে একটা ইলেকট্রোড দেওয়া হলো, একটা ইলেকট্রোড দিয়ে বললো যে এটা আলটিমেটলি কি অ্যানোড হবে বা অ্যানোডে রাখবো আমরা নাকি ক্যাথোডে রেখে কোনো একটা সেলকে ডিজাইন করবো। তখন আমরা আলটিমেটলি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের বেসিসে তাকে যদি আমরা সেলটাকে সাজাই তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ একে আমরা অ্যানোড হিসেবে রাখবো অথবা একে ক্যাথোড হিসেবে রাখবো। ফর এক্সাম্পল জিঙ্কে দেওয়া হয়েছে যে জিঙ্কের কোনো একটা সেল সেট আপকে দেওয়া হয়েছে যে জিঙ্ক ইলেকট্রোডের একটা গ্যালভানিক সেলে একে যখন আমরা সেট আপ দেবো একে কোথায় রাখবো বা কোন পয়েন্টে আমরা আলটিমেটলি রাখবো। তখন আমরা যদি দেখি যে জিঙ্ককে আমরা অ্যানোডে রাখছি কেন, আমরা যদি ইলেকট্রোকেমিক্যাল সিরিজে একটু দেখতে চাই যে আমার আর তো কোনো মেটালের কথা বলা হয়নি, সেক্ষেত্রে আমি হাইড্রোজেনকে একটা বেসিক ইলেকট্রোড ধরে তারপর কাজ করব। তো আমরা যদি একটু আগের পয়েন্টে চলে যাই দেখা যায় যে আমাদের এই পয়েন্টে হাইড্রোজেন আছে, একে যদি স্ট্যান্ডার্ড ধরে আমি কাজ করি যেহেতু আমার মেটাল দেওয়া আছে শুধুমাত্র জিঙ্ক, তো সেক্ষেত্রে যেহেতু হাইড্রোজেনের অবস্থান হচ্ছে নিচে আর জিঙ্কের অবস্থান উপরে, দ্যাটস আমরা জিঙ্কে অ্যানোডে রাখবো আর হাইড্রোজেনকে ক্যাথোডে রেখে আমরা সেলটাকে সাজাবো এবং দেখবো তার রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু কত আছে। আমরা দেখি যে এভাবে আমরা সাজালাম সেল ডায়াগ্রামকে, এভাবে আমরা সাজানোর পরে দেখলাম যে আমার অ্যানোডে অক্সিডেশন ঘটে জিঙ্কের এবং ক্যাথোডে রিডাকশন ঘটে হাইড্রোজেনের, ঘটে হাইড্রোজেন গ্যাস তৈরি করে, ওভারঅল সেল রিয়াকশনটা থাকে আমাদের এরকম। থাকার পরে আমি যদি স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বের করতে চাই দেখা যাচ্ছে ই সেল, তো এটা আসলে ই ক্যাথোড প্লাস ই অ্যানোড, এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা ইউজ করি না, আমরা শুধুমাত্র ইউজ করি যে ই সেল ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। এটা হচ্ছে এটা দিয়ে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করা আমাদের জন্য ইজি এবং আমরা সহজ সময় একটা সূত্র দিয়ে মনে রাখবো, যদি এটা 2-3টা সূত্র আছে আমরা একটা দিয়ে মনে রাখবো। তো আমরা দেখি যে ই ক্যাথোডের ভ্যালু মাইনাস ই অ্যানোডের ভ্যালু যে আমরা বসাই আমরা আলটিমেটলি দেখি যে আমার জিঙ্কের ভ্যালু কত আসছে -0.76 আছে। আমরা যদি ইলেকট্রোকেমিক্যাল সিরিজে দেখতে চাই যে আলটিমেটলি জিঙ্কের রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু কত ছিল -0.76। তো আমরা এরকম যদি বলে দেয় যে কোনো একটা মেটাল আছে ওই মেটালের রিডাকশন পোটেনশিয়াল কত তুমি বের করো, তাহলে কীভাবে করবা, এরকম হাইড্রোজেন ইলেকট্রোডের বেসিসে এটা করবা। ঠিক একইভাবে যদি জিঙ্ক তো আমরা একটা জারণ ঘটবে জিঙ্কে এবং একে আমরা অ্যানোড হিসেবে দেখালাম, ঠিক একইভাবে যদি কোনো একটা ক্যাথোড পার্টিকেল নিচের একটা পার্টিকেলকে দিল বা মেটালকে দিল যে তুমি এটা রিডাকশন পোটেনশিয়াল কীভাবে বের করবা আর একে কি অ্যানোড হিসেবে ব্যবহার করবা না ক্যাথোড হিসেবে ব্যবহার করবা কোনো একটা সেল ডিজাইনে, তখন তুমি কীভাবে মিন করাবা। আলটিমেটলি ওই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডকে স্ট্যান্ডার্ড ধরে তারপর তার বেসিসে সেলকে ডিজাইন করতে হবে। তো আমরা যদি দেখি আমরা হচ্ছে কপারকে নিলাম, যদি আমরা কপারকে নিই একইভাবে দেখি যে কপার ইলেকট্রোড আছে, দেখো আমরা তাদেরকে কিন্তু ক্যাথোডে রাখছি। কেন ক্যাথোডে রাখছি, ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেনের নিচে তার অবস্থান, হাইড্রোজেন উপরে আছে, একে আমরা অ্যানোডে রাখছি, সেখানে অক্সিডেশন করবে, ক্যাথোডে কপারকে রাখলাম রিডাকশন করছে এবং হচ্ছে আমরা ওই একইভাবে ই সেল ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড এই সূত্রের মাধ্যমে যদি রিডাকশন পোটেনশিয়াল বের করি আমরা দেখি তার রিডাকশন পোটেনশিয়ালের মান 0.34। আমরা যদি একটু দেখি ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যে আমাদের এর মানটা কত ছিল আমাদের 0.34। আমরা যদি কপারকে দেখতে চাই কপারের সিরিজ এটা 0.34। ওকে, এবার আমরা অর্ধকোষ নিয়ে একটু কথা বলবো। অর্ধকোষ, আচ্ছা আমরা যে এতক্ষণ যে কথা বললাম যে সেলে যে রিয়াকশন ঘটে অক্সিডেশন রিয়াকশন রিডাকশন রিয়াকশন, এই যে আমাদের যে টোটাল যে রিয়াকশনগুলো ঘটে, তো এই রিয়াকশনগুলো আলটিমেটলি টোটাল একটা সেল সেট আপে টোটাল রিয়াকশনকে আমরা দুইভাবে বলি যে হচ্ছে একটা জারণ অর্ধবিক্রিয়া ঘটে এবং হচ্ছে একটা বিজারণ অর্ধবিক্রিয়া ঘটে। এই জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়ার সম্মিলিত মাধ্যমে আমাদের মূল বা টোটাল রিয়াকশনটা আমরা দেখতে পাই।
তো আমরা যদি দেখি অর্ধকোষ ও অর্ধকোষ বিক্রিয়া আলটিমেটলি কী জিনিস, যদি অর্ধকোষ সম্পর্কে বলি যে আমার কোনো একটা পূর্ণ সেল বিক্রিয়ায় কোনো একটা ইলেকট্রন ও তার দ্রবণকে আমরা অর্ধকোষ বলে থাকি, এবং ওই দ্রবণের বা ওই যে আমাদের যে দ্রবণ থাকবে ওখানে তার যে রিয়াকশনটা ঘটবে সেখানে হচ্ছে ধরেন জারণ ঘটতেছে, সেক্ষেত্রে আমরা বলবো জারণের অর্ধবিক্রিয়া। যদি আমাদের ক্যাথোডে রিয়াকশন ঘটে তাহলে আমরা বলবো বিজারণ অর্ধবিক্রিয়া। এই জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া বেশি আমাদের রিয়াকশন ঘটে। আমি যদি বলি যে আমার একটা রিয়াকশন ঘটলো জিঙ্ক প্লাস কপার সালফেট, জিঙ্ক সালফেট আর কপার, আমরা স্বাভাবিকভাবে বলি জিঙ্ক 2 প্লাস দেখি, এটাকে কপার 2 প্লাস দিই, এবার যদি আমরা এবার যদি হয় তো আমরা এই যে জিঙ্কে যে অর্ধকোষ বলবো, যে আমাদের যে অক্সিডেশন রিয়াকশন ঘটে জিঙ্কে আলটিমেটলি কী ঘটে, জিঙ্ক কী করে, দুটা ইলেকট্রন ছেড়ে দেয়, জিঙ্ক 2 প্লাসে পরিণত হয়। এটা হচ্ছে আমরা বলবো জারণ অর্ধবিক্রিয়া। একে বলবো জারণ অর্ধবিক্রিয়া। ঠিক একইভাবে যে কপারের যে আমাদের রিয়াকশন করছে এই পার্টটাকে আমরা বলবো কপার বা বিজারণ অর্ধবিক্রিয়া। এই বিজারণ অর্ধবিক্রিয়া জারণ অর্ধবিক্রিয়ার সম্মিলিত প্রয়োগের মাধ্যমে আমাদের টোটাল সেল রিয়াকশনটা, এটা হচ্ছে আমাদের টোটাল রিয়াকশন এই পার্টটা। কিন্তু এই পার্টটা দুটা রিয়াকশনকে ভেঙে তারপরে এই পার্টটা আসছে আমাদের পূর্ণ সেল রিয়াকশন হচ্ছে, যে পার্টটা হলো জারণ অর্ধবিক্রিয়া যেটা হচ্ছে জিঙ্কের রিয়াকশন, আর বিজারণ অর্ধবিক্রিয়া যে কপার রিয়াকশন হচ্ছে ওই রিয়াকশনটা দুটা সম্মিলিত প্রয়োগের মাধ্যমে আমরা আলটিমেটলি সেল রিয়াকশন করছে। এটা হলো আমাদের অর্ধকোষ, এগুলো হচ্ছে অর্ধকোষ, আর এই বিক্রিয়াগুলো হচ্ছে আমাদের অর্ধকোষ বিক্রিয়া। তো অর্ধকোষের ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের জিঙ্ক থাকবে, একটা জিঙ্কের দণ্ড আছে বা ইলেকট্রোড আছে, তাকে যদি আমরা জিঙ্ক সালফেট কোনো ইলেকট্রোলাইটের মধ্যে রাখি বা জিঙ্কের কোনো সল্টের মধ্যে রাখি, এই যে তাদের সেটআপটা, এটা হচ্ছে আমাদের অর্ধকোষ, আর এখানে যে রিয়াকশনটা করবে সেটা হচ্ছে আমাদের অর্ধকোষ বিক্রিয়া। ঠিক একইভাবে আরও আছে আমাদের, যেমন অর্ধকোষের শ্রেণী বিভাগ আছে, যে ধাতু এবং ধাতব আয়ন অর্ধকোষ। কোনো একটা ধাতু আমরা একটু আগে যেরকম জিঙ্ককে দেখলাম এবং ওই ধাতুর আয়ন, ধরেন জিঙ্ককে দেখলাম, জিঙ্ক সালফেটের দ্রবণকে দেখলাম, এই যে জিঙ্ক মেটাল, জিঙ্কের রড এবং জিঙ্কের যে দ্রবণ আছে এদের যে সেটআপটা, এই ধরনের অর্ধকোষকে আমরা বলবো কি ধাতু এবং ধাতব আয়ন অর্ধকোষ, যাকে আমরা এই যে এভাবে প্রকাশ করি। এটা আমরা সেল ডায়াগ্রামে দেখাবো, যদিও যে এটা বার দিয়ে হচ্ছে যে তাদের হচ্ছে ধাতুকে এবং তাদের ইলেকট্রোলাইটিক দ্রবণকে আমরা একটু সেপারেট করে রাখি। ওকে, তো আমরা নেক্সট পয়েন্টে যাব। নেক্সট হচ্ছে আমাদের ধাতু এবং এর অদ্রবণীয় লবণের সমন্বয়ে যে অর্ধকোষটা তৈরি হয়। আমরা যদি দেখি আমাদের সিলভারের একটা রড রাখছি, একে আমরা সিলভার ক্লোরাইডের দ্রবণের মধ্যে পেস্টের মধ্যে হচ্ছে একে ডিপ করে রাখছি। এই যে এই ধরনের আমাদের ইলেকট্রন, আমরা তাদেরকে বলবো ধাতু ও অদ্রবণীয় লবণের সমন্বয়ে গঠিত অর্ধকোষ। এই ধরনের অর্ধকোষ তৈরি হলে আমরা তাদেরকে ধাতু এবং ধাতব আয়ন অদ্রবণীয় লবণ অর্ধকোষ বলে থাকবো। ঠিক একইভাবে আমরা দেখি যে ধাতুর অ্যামালগাম অর্ধকোষ। তো অ্যামালগাম অর্ধকোষের মধ্যে আমরা যদি দেখি যে কোনো একটা ধাতু, ধরেন আমরা সোডিয়ামের কথা যদি বলি, যে সোডিয়াম মার্কারের সাথে রিয়াকশন করে যেখানে একটা অ্যামালগাম তৈরি হচ্ছে, বা সোডিয়াম মার্কারের কম্বিনেশনটা হচ্ছে আমাদের অ্যামালগাম হিসেবে আমার এখানে আছে। এই যে অ্যামালগামের যে পার্টটা, এরা যদি আমাদের যেই ধাতু ইউজ করছি ওর ইলেকট্রোলাইটের মধ্যে যদি ডিপ অবস্থায় থাকে, তখন তাদের যেই সেটআপটা হয় বা যে অর্ধকোষটা তৈরি হয়, আমরা তাকে বলবো আমাদের যে ধাতুর অ্যামালগাম ও ধাতব আয়ন অর্ধকোষ। আমরা যদি দেখি এই পার্টটা এক্সাম্পল দেখে আমরা বলতে পারি যে সোডিয়াম মার্কারের সাথে একটা অ্যামালগাম তৈরি হয়েছে, একে যদি আমরা সোডিয়ামের কোনো একটা দ্রবণের মধ্যে রাখি, তখন এই সেটআপের জন্য আমাদের যে অর্ধকোষটা পাবো আমরা আলটিমেটলি তাকে বলে থাকবো ধাতু এবং ধাতুর অ্যামালগাম এবং ধাতব আয়ন অর্ধকোষ। জারণ অর্ধকোষ, বিজারণ অর্ধকোষ, যেটা আমরা অলরেডি বলছিলাম যে কোনো একটা ফুল সেল রিয়াকশনে বা পূর্ণকোষ বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের দুই ধরনের রিয়াকশন থাকে। একটা হচ্ছে জারণ অর্ধকোষ বিক্রিয়া, আর একটা থাকে বিজারণ অর্ধকোষের যে বিক্রিয়া। তো এই অর্ধকোষ দুটা বিক্রিয়ার কম্বিনেশনে আমাদের আলটিমেটলি হয় টোটাল ফুল সেল রিয়াকশন এবং হচ্ছে পূর্ণকোষ বিক্রিয়া আলটিমেটলি হয়। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে আমাদের প্লাটিনাম হাইড্রোজেন দিয়ে, এখানে একটা হাইড্রোজেন ইলেকট্রোডের কথা বলা আছে, যে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। এটা আলটিমেটলি আমাদের জারণ বিজারণ অর্ধকোষের মতো বিহেভ করতে পারে। আমরা দেখছিলাম যে একটু আগে বলতে দেখলাম যে আমরা জিঙ্কের যখন হচ্ছে রিডাকশন পোটেনশিয়ালের মান বের করব এবং কপারের যে রিডাকশন পোটেনশিয়ালের মান বের করব, আলটিমেটলি আমরা হাইড্রোজেনকে স্ট্যান্ডার্ড ধরে কাজ করছি। এই যে এখানে একটু বলা আছে যে হাইড্রোজেন স্ট্যান্ডার্ড ইলেকট্রোড এবং এ একই সাথে কি করতে পারে, জারণ এবং বিজারণ অর্ধকোষ হিসেবে কাজ করতে পারে। এটার একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। ওকে, ইলেকট্রোপ্লেটিং। আসলে ইলেকট্রোপ্লেটিং বলার আগে আমাদের ধাতুর ক্ষয় সম্পর্কে একটু কথা বলতে হবে। এই ইলেকট্রোপ্লেটিংয়ের মাধ্যমে আমরা ধাতুর ক্ষয় রোধ করতে পারি এবং এর মাধ্যমে হচ্ছে কোনো
সাবস্টেন্সের উপরে দেখা যায় যে আমরা কোটিং করতে পারি। যেমন আমরা অনেক সময় রং করি, আমাদের বাসায় কোনো গ্রিল বা যারা হচ্ছে বাতাসের কন্টাক্টে আসলে নষ্ট হয়ে যাবে বা রিয়াকশন করে, মরিচা ধরে। তো এই ধরনের সাবস্টেন্সের ক্ষেত্রে আমরা ইলেকট্রোপ্লেটিংয়ের মাধ্যমে দেখা যায় যে ওই মেটালটাকে আমরা প্রোটেক্ট করতে পারি, যে তারা যাতে রিয়াকশন না ঘটে কারোর সাথে, বা এদের ক্ষয়রোধটা যাতে আমরা ধরে রাখতে পারি, যে ক্ষয়রোধ হবে না, তারা স্টেবল থাকবে। আমরা যদি দেখি তো এটা আসলে একটু ইমেজটা একটু ঘোলাটে মনে হচ্ছে, তো আমরা একটু দেখি। যেখানে মানে এখানে আমার সিলভার দেওয়া আছে যে অ্যানোড হিসেবে, আর সিলভারের একটা দ্রবণ দেওয়া আছে, আর এখানে একটা স্পুন দেওয়া আছে, যে সে ক্যাথোডে আছে, ইলেকট্রোলাইটিক সলিউশন এখানে দেওয়া আছে। আলটিমেটলি আমরা যাকে ধাতুর ক্ষয়রোধ হিসেবে ব্যবহার করবো বা যার হচ্ছে ইলেকট্রোপ্লেটিং করবো তাকে আমরা ক্যাথোডে রাখবো, কারণ আমরা জানি যে ক্যাথোডে সবসময় রিয়াকশন ঘটে। এখন ক্যাথোডে যদি রিয়াকশন ঘটে, দ্যাট মিনস ক্যাথোডে কিছু জমবে, তাই তো। তো যেহেতু আমার মূল উদ্দেশ্য হলো এই স্পুনকে কী করা, ক্ষয়রোধ করা, অথবা স্পুনের উপর কিছু একটা ডিপোজিশন করা বা কিছু একটা তার উপরে প্রলেপ দেওয়া, যাতে স্পুনটা আবার আগের মতো সচল হয় অথবা এর ক্ষয়রোধটা যাতে না হয়। সেক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো, যার উপরে কোনো কিছু ডিপোজিশন করব বা যার উপরে কোনো কিছু ইলেকট্রোপ্লেটিং করবে তাকে আমরা ক্যাথোডে রাখবো, আর যাকে দিয়ে করব, এখানে আমরা স্পুনের উপরে জিঙ্ক দিয়ে করতেছি, তাকে রাখবো অ্যানোডে। এবং এটাও মনে রাখতে হবে যে ইলেকট্রোড আমরা নিব এখানে, যাকে দিয়ে করব তার ইলেকট্রোলাইটিক সলিউশন নিতে হবে। এখন এখানে একটা কোশ্চেন থেকে যায় যে আলটিমেটলি কেন আমি হচ্ছে যে সিলভারকে অ্যানোডে নিলাম, এখানে আমি দেখলাম যে সিলভার যে নাইট্রেট দ্রবণ আছে, তো এখান থেকে আলটিমেটলি সিলভারটা যে ওখানে জমা হবে এবং স্পুনটাকে ক্ষয়রোধ থেকে রক্ষা করবে। তাহলে আমাদের সিলভারের অ্যানোডি কেন নেওয়া লাগলো? তো ব্যাপারটা হলো এরকম, আমাদের এখানে দেখা যায় যে সিলভারের হিউজ পরিমাণ কি আছে, আয়ন থাকবে। এই আয়নগুলো আসলে সিম্পল অবস্থায় এদের মুভমেন্টটা থাকে খুবই কম, মানে স্বাভাবিকভাবে যদি আমরা কল্পনা করি। কিন্তু যখন হচ্ছে সিলভারের জারণ ঘটবে, এখান থেকে আস্তে করে সিলভার প্লাস তৈরি হবে, সিলভার আয়ন তৈরি হবে, এই সিলভার আয়নগুলো আস্তে আস্তে এদের মুভমেন্টকে বাড়াবে। তো আমরা এই জন্য আমাদের এখানে দেখা যায় যে স্পিডটা বেড়ে যায়, স্পিড অফ রিয়াকশন বেড়ে যায় এবং ডিপোজিশনটা অনেক বেশি পরিমাণ করতে পারে। এই জন্য আমরা বলি যে যেই দ্রবণকে কোনো কিছুর উপরে জমা করব তারই একটা ইলেকট্রোড আমরা ইউজ করব, কারণ তার আয়ন যাতে মুভমেন্টটা একটু স্মুথলি থাকে এবং ভালো থাকে এবং সহজে তারা ডিপোজিশন হতে পারে। এপারটা যদিও একটু বেশি বড় হয়ে গেছে, এটা আগে হওয়া উচিত ছিল, সমস্যা নেই, আমরা একটু বলে যাই যে আমাদের তড়িৎদ্বার ও তড়িৎ কোষ লেখার সাংকেতিক চিহ্ন ও রীতিগুলা। তো আমাদের এই তড়িৎদ্বার বা তড়িৎ কোষ লেখার জন্য অনেকগুলো নিয়ম আছে। তো আমরা কয়েকটা নিয়মকে যদি বলি, যে আমরা কোনো একটা ইলেকট্রোড, ফর এক্সাম্পল এখানে জিঙ্ক দিয়ে দিছি, আমরা জিঙ্ক দিয়ে বলি যে কোনো একটা জিঙ্ককে জিঙ্ক সালফেটের যে দ্রবণে আছে রাখলাম। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে এই ধরনের যে সেটআপের ক্ষেত্রে যে কোনো একটা ইলেকট্রোডকে তার ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে আমরা দিয়ে দিলাম, তখন তার ক্ষেত্রে আমরা তড়িৎদ্বারের সাংকেতিক চিহ্নটা কীরকম হবে যদি বলতে যাই, এখানে আমরা দেখি জিঙ্ক 2+, দ্যাট মিনস এটা মিন করতেছে জিঙ্কের ইলেকট্রোডকে, আর জিঙ্ক 2+ মিন করতেছে যে তার ইলেকট্রোলাইটিক দ্রবণকে মিন করতেছে। তো এটাকে আমরা এইভাবে লিখে থাকি। ঠিক একইভাবে যদি কপার হয় বা অন্য কোনো দ্রবণ যদি আমরা করতে চাই, যে ফর এক্সাম্পল কপার এবং কপার সালফেট, তাও আমরা একইভাবে এভাবে দেবো। বা ধরেন আপনার আয়রন এবং হচ্ছে ধরেন আয়রন সালফেটের দ্রবণকে যদি এইভাবে মিন করতে চান, আপনারা এইভাবে দিবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে তড়িৎদ্বার এবং তড়িৎ কোষ লেখার প্রথম আমাদের যে কি বলে যে সাংকেতিক চিহ্নটা। এরপর যদি আমরা দেখি যে তড়িৎ কোষ লেখার সাংকেতিক চিহ্ন আমাদের সেকেন্ড যে একটা রুল দেওয়া আছে, আমরা এর আগে দেখছিলাম যে আমাদের একটা পূর্ণস্থল রিয়াকশনে দুই ধরনের রিয়াকশন থাকে, একটা হচ্ছে জারণ অধ্যকোষ বিক্রিয়া, একটা হচ্ছে বিজারণ অধ্যকোষ বিক্রিয়া। আমি বুঝতেছি না এটা আপনারা বুঝতেছেন কি না, এখানে একটু ভালো দেখায় না, যাই হোক। তো এই যে জারণ অধ্যকোষ বিক্রিয়া, বিজারণ অধ্যকোষ বিক্রিয়া, এদের কম্বিনেশন একটা ফুল আমাদের যে ইলেকট্রোড সেল তৈরি হয় এবং পূর্ণকোষ যেই তৈরি হয় তার মাধ্যমে যে রিয়াকশন বা আমরা বিক্রিয়াটা পাই, পূর্ণকোষ বিক্রিয়া পাই, ওখানে সেলকে আমরা কীভাবে মিন করব। তো আমরা এটাকে আলটিমেটলি আমরা তো দেখলাম যে সিঙ্গেল ইলেকট্রোডের ক্ষেত্রে এবং তার ইলেকট্রোলাইটিক দ্রবণের ক্ষেত্রে কীভাবে আমরা সাংকেতিক চিহ্নটা লিখি, দেখলাম যে এরকম ছিল জিঙ্ক 2+ একুয়াস। ঠিক একইভাবে যদি আমরা কপারকে লিখতে চাই, তো কপারের ক্ষেত্রে আমরা এইভাবে লিখব, কপার 2+ ভার্সেস কপার, এটা থাকবে আমাদের একুয়াস। তো এখানে একটু কোশ্চেন থেকে যায় যে আমরা এটাকে লিখলাম জিঙ্ক 2+, এই কপার 2+ দিয়ে কপার দিলাম, এটা আলটিমেটলি হচ্ছে জিঙ্কের মেটাল, আর এটা হচ্ছে তার দ্রবণ। আমরা দেখতেছি যে জিঙ্কের কী করতেছে, জারণ করতেছে, আমরা এটাকে এভাবে মিন করি, আলটিমেটলি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ রিয়াকশন করছে। আর এই পার্টটাকে আমরা লিখি কি, যে এর একুয়াস দ্রবণ আর এখানে কপারের একটা মেটাল, দ্যাট মিনস এখানে আমাদের রিয়াকশন করছে, কপার 2+ থেকে আমাদের কপারে পরিণত হয়েছে। তো
জারণ ক্ষেত্রে আমরা জারণের পার্টগুলোকে এভাবে লিখি, আর বিজারণের পার্টগুলো আমরা আলটিমেটলি এভাবে লিখে থাকি। ওই আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে আলটিমেটলি এদেরকে মিন করি যে আমার কে জারণ আছে এবং হচ্ছে কে বিজারণ আছে, এইসব বিষয়গুলোকে আমরা মিন করি এখান থেকে। ওকে, এরপরে আমরা যদি দেখি যে 3 নম্বর পয়েন্ট, যে আমাদের যদি কোনো ক্ষেত্রে নিষ্ক্রিয় যে ধাতুগুলো আছে তারা যদি উপস্থিত থাকে, তাদের ক্ষেত্রে আমরা কী লিখি, যে আমরা তাদের ক্ষেত্রে একটা কমা দিয়ে ওই ধাতুগুলোকে মিন করে দিই। যে আমরা এটাতে নাই দিয়ে আমরা ওই আগের মতো সেল সেটআপকে বা সেলের যেই ডায়াগ্রাম লেখার যে নিয়মটা আছে আমরা ওইটাকে এভাবে লিখতে পারি, যে প্রথমে নিষ্ক্রিয় যেই গ্যাসের ইয়েটা থাকবে বা নিষ্ক্রিয় ধাতুর যে পার্টটা থাকবে তাকে দিয়ে আমরা কমা দিয়ে দেবো এবং তারপরের পার্টটাকে আমরা এখানে দিয়ে দেবো। ওকে, এ ছিল আমাদের 3 নম্বর পয়েন্ট। ওকে, 4 নম্বর পয়েন্ট আমাকে দেওয়া হয়েছে যে পূর্ণ সেলের কথা আমি একটু আগে বলছিলাম, যে পূর্ণ সেলকে আমরা কীভাবে লিখি, যে হাফ সেলের মাধ্যমে। তো এখানে টোটাল হাফ সেলকে কম্বাইন করে ফুল সেলের মাধ্যমে তারা দেখাইছে যে আমাদের জিঙ্ক আছে সলিড অবস্থায়, আর এখানে জিঙ্ক সালফেট, তার মানে জিঙ্কের জারণ এখানে একটা সল ব্রিজ, এটা আলটিমেটলি দুটো হবে সল ব্রিজের মাধ্যমে। সল ব্রিজকে আমরা হচ্ছে ডবল বার দিয়ে প্রকাশ করি, আর দুটা হচ্ছে একটা মেটাল ও তার ইলেকট্রোলাইটিক দ্রবণের মধ্যে যে আমাদের ডিফারেন্সটা থাকে আমরা হচ্ছে সিঙ্গেল বার দ্বারা তাদেরকে প্রকাশ করি। আর এখানে হচ্ছে কপার সালফেট, সিঙ্গেল বার কপার দেওয়া হয়েছে, যে এটা আলটিমেটলি মিন করছে যে কপারের বিজারণ করতেছে, এজন্য এই কপার সালফেট দ্রবণকে আমরা প্রথমে লিখবো এবং কপারের মেটালটাকে বা ধাতুটাকে আমরা পরে লিখবো এখানে। তো এই ছিল আমাদের 4 নম্বর পয়েন্টের মাধ্যমে যে কোষ সংকেত। টোটাল আমরা এই যে 4টা পয়েন্ট পড়ছি, টোটাল এই একটার মধ্যে আমাদের চলে আসছে। এই একটা রিয়াকশনের মাধ্যমে বা একটা ডিজাইনের মাধ্যমে আমি বলতে পারবো যে আমার টোটাল তড়িৎদ্বার ও তড়িৎ কোষ কীভাবে লিখে বা এর লেখার নিয়মটা কী আমরা ডিরেক্ট এখানে বলতে পারি। তো এখানে আবারও দেখানো হচ্ছে যে এটাকে আমরা বলি অ্যানোড বা জারণ অর্ধকোষ বলি, এটাকে বলি আমরা বিজারণ অর্ধকোষ। এটা হচ্ছে বিজারণ অর্ধকোষ, আর এই পার্টটাকে আমরা বলি জারণ অর্ধকোষ। তো বা অ্যানোড অর্ধকোষ বলে, ওকে ক্যাথোড অর্ধকোষও বলতে পারে। তো এই পার্টটা এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না, যাই হোক জিঙ্ক এবং জিঙ্ক 2+ একটা ইলেকট্রোলাইটিক দ্রবণ দিছে এখানে, যতটুকু বুঝতে পারতেছি। এখানে কপার এবং কপার 2+ আর কপারের দেওয়া হয়েছে, এবং তাদের পূর্ণ সেল রিয়াকশনটা, যে আমরা যে টোটাল যে রিয়াকশনটাকে আমি একটু আগে বললাম যে টোটাল 4টার যে কম্বিনেশন তাকে আমি একটার মাধ্যমে প্রকাশ করতে পারি, সেটা আমরা এখানে দেখানো হয়েছে আলটিমেটলি, যে এই একটার মাধ্যমে আমরা সবগুলোকে যে কম্বিনেশন যে সেল ডায়াগ্রাম কীভাবে হবে এটাকে দেখাতে পারবো। এবার হচ্ছে আমাদের তড়িৎদ্বার বিভব। তো তড়িৎদ্বার বিভব বলতে আমরা আলটিমেটলি যে আমাদের যেই আমরা দেখলাম যে জিঙ্কে জিঙ্ক সালফেটে, কপারে কপার সালফেটে এই যে রাখা হয়, তখন কোনো কারণে ধরুন আমি এমন একটা মেটাল রাখলাম, ওই মেটালের দ্রবণে কোনো কারণে তার অক্সিডেশন করতেছে, এর ফলে তার ইলেকট্রোলাইটিক দ্রবণের সাথে তার একটা বিভব পার্থক্য তৈরি হবে, যে মেটালের রডটা আছে, এই তাদের যে পার্থক্যটা তৈরি কারণে আমাদের যে বিভবটা পাবো আমরা তাকে আলটিমেটলি তড়িৎদ্বার বিভব বলতে থাকবো, বা তাকে আমরা তড়িৎদ্বার বিভব বলবো। তো যদি জারণ বিভব হয় তো সেক্ষেত্রে ওই যে আমরা বললাম যে একটু আগে, যে যদি জারণ হয়, যেমন আমি জিঙ্কে সালফেটের দ্রবণে রাখলাম, সেক্ষেত্রে তাদের মধ্যে যে একটা বিভব পার্থক্য তৈরি হবে যদি জারণ বিক্রিয়া ঘটে, সেক্ষেত্রে আমরা তাকে বলবো জারণ বিভব। আর যদি বিজারণ হয়, যে কোনো একটা সাবস্টেন্স রাখছি তার রিয়াকশন করতেছে, তখন তার ক্ষেত্রে আমাদের যে রিয়াকশনটা দেখবো বা আমরা যেই বিভব পার্থক্যটা সৃষ্টি হবে ওই পয়েন্টটাকে আমরা আলটিমেটলি বলবো তড়িৎদ্বার বিভব, বিজারণ বিভব তড়িৎদ্বারের। তো এই যে বিজারণ পয়েন্টকে, এটাকে জারণ বিভবকে মিন করতেছে, এটা হচ্ছে বিজারণ বিভবকে মিন করতেছে, আমরা এটা দিয়ে আলটিমেটলি বুঝতে পারি। তো এবার হচ্ছে আমাদের তড়িৎদ্বার বিভবের নির্ভরশীলতা, যে তড়িৎদ্বার বিভব কার উপরে নির্ভরশীলতা বা নির্ভরশীল হয়। আমরা দেখি যে তড়িৎদ্বারের ধাতব প্রকৃতি, তো ধাতব প্রকৃতি বলতে যে এটা কী ধরনের ধাতু, এই ধাতুটার উপর ভিত্তি করে আমাদের তড়িৎদ্বার বিভব নির্ভরশীলতা করে। আরেকটা পয়েন্ট আছে আয়নের ঘনমাত্রা। আয়নের ঘনমাত্রা বাড়লে কমলে আমাদের দেখা যায় যে আমরা কোনো একটা দ্রবণের আয়নের ঘনমাত্রা বাড়তেছে অথবা আয়নের ঘনমাত্রা কমতেছে। এই আয়নের ঘনমাত্রা বাড়ার কমার কারণে আমাদের যে বিদ্যুৎ প্রবাহের বিভিন্ন ধরনের পার্থক্য আমরা দেখলাম, যে ঘনমাত্রা বাড়লে আমাদের আয়ন সংখ্যা বাড়ে, বিদ্যুৎ পরিবহন বেশি করবে, তখন তাদের একটা বিভব পার্থক্য তৈরি হবে। ঠিক একেবারে যদি কম হয় তাদের ক্ষেত্রে আবার কম বিদ্যুৎ প্রডিউস হবে, তাদের আবার একটা বিভব পার্থক্য তৈরি হবে। তো আলটিমেটলি তাদের ডিফারেন্স বিভব পার্থক্যের একটা সৃষ্টি হবে এই পয়েন্ট থেকে। তো এভাবে আমরা বলতে যে আয়নের ঘনমাত্রার উপরে ডিপেন্ড করে, আর হচ্ছে দ্রবণের তাপমাত্রার উপরে নির্ভর করে। আমরাও দেখলাম যে তাপমাত্রার উপরে তড়িৎদ্বার বিভব নির্ভর করে, কারণ হচ্ছে আমরা যখন তাপমাত্রা বাড়াই, কারো ক্ষেত্রে বিদ্যুৎ ফ্লো বাড়বে, কারো ক্ষেত্রে বিদ্যুৎ ফ্লো কমবে,
এই যে এগুলো হচ্ছে কন্ট্রোল ফ্যাক্টর আলটিমেটলি। তড়িৎদ্বার বিভবের নির্ভরশীলতা বলতে আমরা একে কন্ট্রোলিং ফ্যাক্টর বলি, যে দ্রবণের আয়নের ঘনতার কারণে কী হয় এবং তাপমাত্রা বাড়ানোর ফলে বা কমানোর কারণে আমাদের আলটিমেটলি বিভব পার্থক্যের কী ধরনের পরিবর্তন ঘটে। আর ধাতুর প্রকৃতির উপর আমরা ভিত্তি করে এটা বলতে পারি যে ধাতুর প্রকৃতি বাড়লে অথবা কমলে আমাদের কী ধরনের পরিবর্তন ঘটবে। ওকে, থ্যাংক ইউ। আজকে আমাদের ক্লাস এতটুকুই ছিল। তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।